So officially, this is our lecture 3 of macroeconomics summer 2021. Before starting today's class, there are some announcement for you. The first announcement is that আমরা যেটা করছি আমি আমাদের রেফারেন্সটা ফলো করছি আমার কাছে মনে হয়েছে যে এটার জন্য আমাদের আরেকটা রেফারেন্স যদি আমরা ইউজ করি which is macroeconomics by Mankiw ওটার কিছু রেফারেন্স যদি আপনাদের সাথে আমি শেয়ার করি that would be easier for you to continue. So আমি হয়তো বা যেটা করতে পারি কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে উনার বইটা ফলো করতে পারি এটাই বলতে চাচ্ছিলাম। আর কিছু স্টুডেন্ট আমার ক্লাসে নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে যেটা অ্যানাউন্সমেন্ট আমি কিন্তু অলরেডি আমার রেকর্ডেড ভার্সন গুলো শেয়ার করে দিই। রেকর্ডেড ভার্সনটা জাস্ট হচ্ছে গুগল ক্লাসরুমে মানে আপনাদের দেখা যাবে যে লিংকও শেয়ার করা থাকে, আপনি জাস্ট ওটাতে ক্লিক করলেই আপনি রেকর্ডেড ভার্সনটা দেখতে পাবেন। এবং আমার কাছে কোয়ারিজ আসছে বলে আমি বলছি ওটা জাস্ট হচ্ছে আমি যখন ইউটিউবে জাস্ট যখন আপলোড করি ওই সময়টা ছাড়া ওই সময় এটা হচ্ছে গিয়ে প্রিমিয়ার হয় ওটুকু টাইম ছাড়া লাইক 1 hour আর 1.5 hour এইটুকুর পরে আপনার হাতে অপশন চলে আসবে ওটা ইউ ক্যান ডাউনলোড দ্যাট ভিডিও। সো এবং ভিডিওটা আমি একটু সাইজটা মার্জ করে ছোট সাইজ করে আসলে ওটা আপলোড করি। সো আপনি যদি ওখানে ক্লিক করেন ওটা হচ্ছে যে আমি বললাম যে ডাউনলোড করে রাখতে হবে ওটার সাইজ খুব বেশি হলে 30 MB সমান হবে, 25 to 30 MB এরকম সাইজ থাকে। আপনি চাইলেই কিন্তু ইজিলি ভিডিওটা ওখান থেকে ডাউনলোড হয়ে থাকবে, ওখান থেকে আপনি ওটা দেখতে পারবেন, বিষয়টা এরকম। সো ওখানে একটু দেখে নেবেন। অ্যান্ড আমার মনে হয় না গুগল ক্লাসরুম নিয়ে আর কিছু বলার আছে, কারণ গুগল ক্লাসরুমে অলরেডি আপনাদেরকে আমি দেখেছি যে আপনারা জয়েন করেছেন। সো লেটস স্টার্ট টুডেজ লেকচার। সো আমরা আসলে ইন্ট্রোডাকশন অফ ম্যাক্রো ইকোনমিক্স এ ছিলাম, আমরা আমাদের যে রেফারেন্স বুক সেটা ফার্স্ট চ্যাপ্টারটাই ফলো করছিলাম, which is macroeconomics by Parkin. Just allow me some time, I will open the chapter 1. So in last class we discussed about the basic thing about macroeconomics, which means কিভাবে আসলে macroটা আসছে. So first we get idea about economics, then its branches, which is micro and macro, and what's the basic difference between them. Then I discuss about two big question in macroeconomics, basically two big question. আমি কি দুইটা কোশ্চেন নিয়ে আলোচনা করেছি পুরোপুরি? একটু যদি আমাকে বলতেন। বৃষ্টি, সুস্মিতা, ভৌমিক, বৃষ্টি, আপনি কি শুনতে পাচ্ছেন ম্যাডাম? উনি নাই। আচ্ছা, অমরাবতী নূর চৌধুরী আপনি বলেন ম্যাডাম, আমি কি লাস্ট ক্লাসে এই টু বিগ কোশ্চেন এই পার্টটুকু কমপ্লিট করেছি? মিস এই প্রশ্ন মানে ওই প্রশ্নটা ইয়া করা হয়নি আর কি, মানে হোয়াট হু আমাদের তো স্ট্যাটিস্টিক আর ওই পর্যন্ত পড়ানো হয়েছিল, মানে ডিফারেন্সটা মানে শুধু মাইক্রো ম্যাক্রো এন্ড ওটা ডিফারেন্সটা পর্যন্ত পড়েছি, টু বিগ কোশ্চেনে তো আসেনি তাই না? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো ওটাই জানতে চাচ্ছিলাম যে কতটুকু এসেছে। আজকে আসলে মেইনলি আমাদের যে ক্লাস স্টার্ট করা যেটা এটা আমরা আসলে এখানে স্টার্ট করব। সো ম্যাক্রো আমরা ইকোনমিক প্রবলেম যখন গুলো দেখি দেন ইট অ্যাকচুয়ালি সলভস টু টাইপস অফ প্রবলেম। আমরা যে কোনো প্রবলেমটাই যদি যাই দুটো কোশ্চেন ধরে আসলে ম্যাক্রো ইকোনমিক্স এই প্রবলেম গুলো আমরা সলভিং এ যাই। সো উই উইল ডিসকাস অ্যাবাউট দ্যাট টু বিগ কোশ্চেনস। So for the first question is, এই যে এখানে কোশ্চেনটা দেওয়া আছে just page 3 on your reference book. The first question is, how do choices ended up determining what, how and for whom to goods and services are produced? So আমি একটু আমার মতো করে আগাই, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে, আই হোপ সো। সো এখানে আসলে আমরা আগে দেখি যে আমরা কতগুলো নতুন কিওয়ার্ড শিখলাম। আমি এটা একটু জুম করি সো দ্যাট আপনার জন্য ইজি হবে দেখতে। সো এখানে যদি একটু নোটিস করে দেখেন আমরা এখানে হচ্ছে গিয়ে দুইটা নতুন কিওয়ার্ড শিখছি। আগে এটা একটু বুঝে আসি তারপরে হচ্ছে গিয়ে আমরা যাব। সেটা হচ্ছে গুডস এন্ড সার্ভিসেস। ধরে নিচ্ছি যে আপনারা মাইক্রো সেভাবে হয়তো ভুলে গিয়েছেন, ওইভাবে মনে নেই, আমি একটু বক্সটা বড় করে দিই। সো আমরা ধরে নিচ্ছি যে আমরা এই গুডস এন্ড সার্ভিস সম্পর্কে আমরা কোনো আইডিয়া রাখি না। সো ফার্স্ট আগে বুঝে নিই যে হোয়াট ইজ গুডস এন্ড সার্ভিসেস, দেন আমরা আসলে যাব যে হোয়াট অ্যাবাউট দিস কোশ্চেন। সো in economics product actually two types, one is good, another one is service. মানে আমরা যে দ্রব্য বা সেবা দ্রব্যটা যেটা ইউজ করি এটাকে আমরা দুইটা পার্টে নিচ্ছি, এটাকে বলা হচ্ছে গুডস এন্ড সার্ভিসেস, মানে যেটাকে বলে পণ্য এন্ড সেবা সামগ্রী, এভাবে বলছি। So goods means actually this kind of product are tangible, or like you can measure the product or you can visualize that product, then it's called good. Say for example your clothes, the food you're consuming,
the home you are living, or like the laptop you are using, those are good because আপনি কিন্তু measure করতে পারছেন, like you are using Asus laptop or HP laptop, or you are enjoying your lunch, or like you are eating rice and vegetables. এই যে আমি কিন্তু দেখতে পাচ্ছি আমি কি খাচ্ছি, কতটুকু খাচ্ছি। আমি যদি বলি যে আমি 1 পিস চিকেন ফ্রাই খাচ্ছি, তো আমি কিন্তু এখানে বলে দিলাম যে আমার গুডস এর মেজারমেন্টটা কতটুকু। এবং ধরেন সাপোজ এখন সুস্মিতাই চিকেন ফ্রাই খাচ্ছে, এখন সুস্মিতাকে যদি রিয়া বলে যে আপু একটু দাও আমিও খাই, সো সুস্মিতা চাইলে কিন্তু চিকেন ফ্রাইটা ওকে পাস করে দিতে পারবে। বা সুস্মিতা হচ্ছে ওর ল্যাপটপ ইউজ করছে, রিয়া যদি বলে যে আপু একটু দাও আমি তো আমার অ্যাসাইনমেন্টে কাজ করছি, সে কিন্তু চাইলে তার ল্যাপটপটা পাস করে দিতে পারছে, মানে এটাকে ট্রান্সফার করা যায়। এই ধরনের প্রোডাক্ট গুলোকে আমরা বলে থাকি গুডস। নাও লেটস টক অ্যাবাউট হোয়াট ইজ সার্ভিস। সার্ভিস মিনস they are also kind of product, but this product cannot be transferable or tangible. Like আমি এখন ক্লাসে যেটা দিচ্ছি, this is service. That means I'm trying to share some information with you, so this information cannot be passed, মানে লাইক আমি যে ইনফরমেশন গুলো দিচ্ছি এটা রিয়ার মতো যতটুকু বুঝার বুঝছে, বৃষ্টি বোঝার মতো বুঝছে, বা আমিনুলের বোঝার মতো বুঝে নিচ্ছে। আমিনুলের পক্ষে সম্ভব না যে সে আমার ক্লাস থেকে যা শিখলো মানে শেখাটাকে রিয়াকে ট্রান্সফার করে দেওয়া, বুঝাতে পারছি? অর্থাৎ এই গুডসটাও কিন্তু আপনি কনজিউম করছেন, কিন্তু চাইলেও এটাকে আপনি ট্রান্সফার করতে পারবেন না। এটাই হচ্ছে দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স। বা হেয়ার কাট, দ্যাটস অলসো এ সার্ভিস। এখন আমিনুল একটা হেয়ার কাট নিল, আমিনুল চাইলে এই হেয়ার কাটটা কিন্তু রিয়াকে ট্রান্সফার করতে পারবে না। বিষয়টা হচ্ছে এরকম যে আমি গুডসটা চাইলেও ট্রান্সফার করতে পারবো না, যে গুডসটা আমি ট্রান্সফার করতে পারছি না, দ্যাটস সার্ভিস। সো ইফ আই টক অ্যাবাউট দ্য বেসিক নিড, আমরা জানি আমাদের 5টা বেসিক নিড থাকে, ফুড, ক্লোথ, শেল্টার, হেলথ কেয়ার, এডুকেশন। এর মধ্যে ফার্স্ট 3 বেসিক নিড লাইক ফুড, ক্লোথ এন্ড শেল্টার, দে আর গুডস। দেখেন এই তিনটাই আমরা চাইলে মেজার করতে পারি, যে একটা কাপড় বা দুটো খাবার, মানে দুটো খাবার কোয়ান্টিটি বলছি, বা হোমটা কিরকম সেটা আমরা কিন্তু মেজার করতে পারি। বাট ইফ আই টক অ্যাবাউট দ্য এডুকেশন আর হেলথ কেয়ার সার্ভিসেস, দেখেন এটা মেজার করা যায় না। আপনি কিন্তু বলতে পারবেন না যে আমি আজকে 1 কেজি ম্যাক্রো ইকোনমিক্স ক্লাস করেছি, বা 100 মিনিট ম্যাক্রো ইকোনমিক্স ক্লাস করেছি, বা 1 মিটার ম্যাক্রো ইকোনমিক্স। আপনি জাস্ট এটুকু বলতে হয় যে ইয়েস I attend the macroeconomics and the class was okay, I have learned something, that's it. কিন্তু এখানে কিন্তু মেজার করার কোনো ওয়ে নাই। সো এই যে গুডস গুলো আমি মেজার করতে পারবো না, দে আর অ্যাকচুয়ালি সার্ভিসেস। সো তাহলে আমরা সার্ভিসটা সম্পর্কে বুঝলাম। এখন আমরা প্রথম যে কোশ্চেনের অ্যান্সারটাতে ম্যাক্রো ইকোনমিক্স যে কোশ্চেনটার অ্যান্সার ফাইন্ড আউট করার চেষ্টা করে, দ্যাট ইজ what, how and for whom to we are going to produce the goods and services. অর্থাৎ একটা ইকোনমিতে কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে গুডস এন্ড সার্ভিসেস তৈরি হতে থাকে। তো এইটা আমি what অর্থাৎ কি তৈরি করব, how অর্থাৎ কিভাবে তৈরি করব, and for whom অর্থাৎ কার জন্য তৈরি করব, সেই কোশ্চেন অ্যান্সারটাই আমরা প্রথমে বের করার চেষ্টা করব। ওকে, সো প্রথমে এই যে গুডস এন্ড সার্ভিসের যে ডেফিনেশন দিলাম এটা কিন্তু বইয়ে দেওয়া আছে। বেটার এটা হচ্ছে কি একটু উইকিপিডিয়া থেকে ডেফিনেশনটা দেখে নে, বইয়ের ডেফিনেশনটা আমার এখানে তেমন একটা পছন্দ না। সো ফার্স্ট কোশ্চেনে যাই, ফর হোয়াট টু প্রডিউস, অর্থাৎ প্রথম কোশ্চেন ওই যে ফার্স্ট কোশ্চেন যেটা সেটা 3টা পার্ট, হোয়াট, হাউ এন্ড ফর হুম টু প্রডিউস। সো হোয়াট টু প্রডিউস আমরা প্রথমে যাচ্ছি। So actually in an economy we have to decide what to produce, which means এই যে গুডস এন্ড সার্ভিসেস কথা বললাম এটাকে চাইলে আমরা 3 টাইপসে ভাগ করতে পারি। এটা আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি। একটাকে আমরা বলছি হচ্ছে এগ্রিকালচার, আর একটা প্রোডাক্টকে মানে এগ্রিকালচার এন্ড ম্যানুফ্যাকচারিং বোথ আর গুডস, এটা বলে নিচ্ছি, এন্ড সার্ভিসেস এটা তো বুঝলামই যে সার্ভিস। সো মেইনলি যদি র ম্যাটেরিয়ালস বা প্রাইমারি প্রোডাক্ট তৈরি করি সেটাকে আমরা এগ্রিকালচার বলে থাকি। এন্ড ওই গুডতে যদি আমি একটু প্রসেস ওয়েতে নিয়ে যাই সেটাকে আমরা ম্যানুফ্যাকচারিং বলি। আর যদি আমি মানে সার্ভিস নেই, সেবা সামগ্রী যেটা, সেটাকে আমরা সার্ভিস সেক্টরে নিয়ে আসি। So in an economy we have to decide how much proportion from our GDP or economy we are going to produce for agriculture or manufacturing or services. এবং এখানে বিষয়টা হচ্ছে একটা ইকোনমি যতটা ডেভেলপ হবে, যত রিচ ইকোনমি হবে, their service portion will be higher.
অ্যান্ড এগ্রিকালচার পোর্শনটা একটু লো হবে, কারণ সার্ভিস থেকে সবচেয়ে বেশি প্রফিট পাওয়া যায়, বা সার্ভিসটা হচ্ছে সবচেয়ে হাই গ্রেডেড, যে আমরা যে গুডস বলে থাকি সেটা সবচেয়ে হাইয়েস্ট গ্রেডে গেলেই আমরা সার্ভিসে চলে যাই। সো সে ফর এক্সাম্পল আমি যদি ম্যাঙ্গোজ এর কথা বলি, when I ate raw mangoes বা I'm producing the raw mangoes, এটা হচ্ছে গিয়ে এগ্রিকালচারের ভিতরে পড়বে। When I'm turning that mangoes into mango juice, that will be treat as a manufacturing product. Mango থেকে mango juice নিয়ে গেলাম। Now, if that mango juice is serving in কোন হোটেলের নাম বলবো, like Le Méridien or Radisson, সেখানে আপনাকে ম্যাঙ্গোটা দিয়ে হচ্ছে গিয়ে সাপোজ ম্যাঙ্গো পুডিং বানিয়ে দিল, দিয়ে ওয়েটার এসে সার্ভ করলো, দ্যাটস কল সার্ভিসেস। অর্থাৎ আপনি লে মেরিডিয়ানে যে মানে ম্যাঙ্গো পুডিংটা কিছুই না, আপনি লে মেরিডিয়ানে গেলেন, ওই যে ওয়েটারের থেকে সার্ভিস নিলেন, আপনি অর্ডার করলেন যে এখন ম্যাঙ্গো ফ্রেশ ম্যাঙ্গো জুস থেকে আমাকে ম্যাঙ্গো পুডিং বানাই দিবা। সো ওই যে শেফ আপনার জন্য যে শেফ আপনাকে এটা তৈরি করে দিল, দ্যাট মিনস ইউ আর গেটিং সাম সার্ভিসেস ফ্রম দেয়ার, দ্যাট সার্ভিস। এখন আসি তিনটার মধ্যে প্রাইস একটু কম্পেয়ার করি। ম্যাঙ্গোর কেজি কত? খুব বেশি হলে এটার দাম 100 টাকা পার কেজি। এখন 100 টাকার যে ম্যাঙ্গোটা আছে, এটাকে যখন আমরা ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টে নিয়ে যাচ্ছি, আমি একটু বেশি দাম ধরে বললাম, 1 কেজি ম্যাঙ্গো থেকে কত কেজি জুস পাওয়া পসিবল? যদি নর্মালি চিন্তা করেন, মিনিমাম 4-5 কেজি জুস পাওয়া পসিবল, মানে জুস বানানো পসিবল, ঠিক কিনা? মানে আমি তো একদম র পাল্প ইউজ করব না, অবভিয়াসলি সেখানে আমি ওয়াটার মিক্স করব, সুগার মিক্স করব, তাই না? জি ম্যাম। সো 1 কেজি ম্যাঙ্গো থেকে ধরেন 1 কেজি ম্যাঙ্গোর প্রাইস যদি 100 টাকা হয়, আমি ধরলাম যে পার লিটার জুস এর প্রাইস হচ্ছে গিয়েও 100 টাকা, কিন্তু 1 কেজি ম্যাঙ্গো থেকে তো আমি 10 লিটার জুস পাচ্ছি, তার মানে এটার দাম হয়ে গেল কত? 1000 টাকা। সো সেম ম্যাঙ্গোটা যখন ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টে যাচ্ছে, ওটার দাম প্রায় 10 টাইমস বেড়ে যাচ্ছে, বুঝতে পারছেন মানে ভ্যালুটা? এবার আসি, সেই একই ম্যাঙ্গো যদি লে মেরিডিয়ানে বসে আপনি খান, আপনাকে কত টাকা দিতে হবে? আমরা কাউন্ট না করি, হ্যাঁ, সেখানে দেখা যাবে যে ভ্যাট এন্ড সার্ভিসেস লাগিয়ে ওটার যে প্রাইস আসবে, কারণ লে মেরিডিয়ানে এক বোতল মানে ওই যে অ্যাকুয়াফিনা আমরা যে ওয়াটারটা খাই, ওটার দামই ওখানে প্রায় 500 টাকা সামথিং পড়ে, যেটা 15 টাকার বোতল। তাহলে জুসের দাম কিরকম হতে পারে এটা আমরা গেস করেই নিতে পারি। সো লে মেরিডিয়ানে যে যদি আপনি সেম ম্যাঙ্গো জুসটা খেতে চান উইথ দেয়ার সার্ভিসেস, এটার প্রাইস কিন্তু মোর দ্যান 1000 টাকা হবে। সো এটা আসলে ওই ইকোনমিটার উপর ডিপেন্ড করবে, আইদার ইট গো ফর মানে হোয়াট টু প্রডিউস, অর্থাৎ কি প্রডিউস করবে, এগ্রিকালচার প্রোডাক্ট মানে গুডস, ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট হুইচ ইজ অলসো গুডস, অর লাইক সার্ভিসেস। সো এটা আসলে ইকোনমি টু ইকোনমি ভ্যারি করে। এখন আমি যদি ইউনাইটেড স্টেটের কথা বলি, দেয়ার মানে তাদের যে ইকোনমিটা ফুল ইকোনমি, এটা দেখে আমি বলছি ইউনাইটেড স্টেটে যেটা হচ্ছে, দেখেন দেয়ার ইজ এ লার্জ পোর্শন হুইচ ইজ মোর দেন 70% they are producing services। এবং আমি একটু আগে বলছিলাম যে একটা ইকোনমি যত ডেভেলপ হবে তাদের সার্ভিস সেক্টরটা তত বাড়বে। ইউএস এর কিন্তু ইকোনমি আমরা জানি ওরা টপ 2, নাম্বার 1 ইজ চায়না, নাম্বার 2 ইজ ইউএসএ। সো তাদের কিন্তু 70% হচ্ছে সার্ভিস থেকে তারা প্রোডাকশনটা পাচ্ছে, and the rest of the thing এখানে আসলে এটা 22%। সো এই রেস্ট অফ দ্য থিং হচ্ছে গিয়ে এগ্রিকালচার এন্ড ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টে ওরা আসলো। সো এটা আসলে এমন না যে ম্যাডাম সার্ভিসে আমার তৈরি করতে হবে বা গুডসে তৈরি করতে হবে, এটা আসলে ইকোনমি টু ইকোনমি ভ্যারি করে। যেমন আমি চায়নার কথাও আসতে পারি, চায়নাও কিন্তু ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, বাট they are producing 40% of their total goods and services as a service product, and the rest of that means the 60% it's distributed under the agriculture and manufacturing item. So ওই ইকোনমির উপর ডিপেন্ড করে। যেমন আমি যদি বাংলাদেশের কথায় আসি, বাংলাদেশে কিন্তু এগ্রিকালচার সেক্টর থেকে ডিরেক্টলি 30% অফ দ্য টোটাল জিডিপি আমরা পেয়ে থাকি। ইনডিরেক্টলি এটা যদি আমি যাই, এটা মোর দেন 30% চলে আসে, মানে ডিরেক্টলি যারা ইনভলভ আছে এটা 30% আসে, 13% আসে। আর যদি ইনডিরেক্ট ইনফ্লুয়েন্স, যে অনেকে থাকে যে সরাসরি কৃষি কাজের সাথে যুক্ত না, কিন্তু কৃষি কাজটার মাধ্যমেই তারা তাদের অকুপেশনটা তাদের কৃষি কাজ রিলেটেড, যে লাইক হয়তো শ্রমিকদের সে লিডার হিসেবে কাজ করছে, এরকম সে ডিরেক্টলি ফিল্ডে কাজ করছে না, কিন্তু তারও সার্ভিস মানে সেও তার আর্নটা এগ্রি থেকে করছে। তো এইভাবে করলে কিন্তু ডিরেক্টলি ইনডিরেক্টলি মিলে এটা মোর দেন 30% হয়ে যায়। এবং আমাদের সার্ভিস সেক্টর থেকে আমরা এখন 40% এর মতো পেয়ে থাকি টোটাল জিডিপি।
এটাই আমি আসলে বোঝাতে চাচ্ছিলাম যে ইকোনমির উপর ডিপেন্ড করবো, আমি যে ইকোনমিতে আছে যে আমি কি গুডস তৈরি করব না সার্ভিস তৈরি করবো, এবং এখানে আবার এরকম কোনো জাজমেন্ট নাই যে আমার গুডস তৈরি করা খারাপ বা সার্ভিস তৈরি করা ভালো, এরকম কোনো বিষয় নেই। ওকে, দ্য সেকেন্ড কোশ্চেন দ্যাট মিনস ওই যে বললাম যে সাব কোশ্চেন যেটা, দ্যাট ইজ হাউ টু প্রডিউস। এটা খুব মজার বিষয়। অর্থাৎ এই যে গুডস এন্ড সার্ভিসের কথা বললাম, হাউ উই আর গোয়িং টু প্রডিউসিং দ্যাট, that question will be answered by how to produce portion. So এখানে আবার নতুন একটা ওয়ার্ড আমরা শিখবো, which is factors of production. এখানে ব্ল্যাক কালার করে দেওয়া আছে। সো এই ফ্যাক্টরস অফ প্রোডাকশনটা কি, এটা এখন হচ্ছে গিয়ে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। সো ইকোনমিক্স এর মজা হচ্ছে গিয়ে এর প্রত্যেকটা টার্ম উইল ডিসক্রাইব ইউ হোয়াট ইজ দিস। সো ফ্যাক্টরস অফ প্রোডাকশন মানে কি, ফ্যাক্টর মানে কি উপাদান, প্রোডাকশন মিন্স কি পণ্য, মানে পণ্য তৈরি করার উপাদান, এটাই হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। অর্থাৎ আমরা যে পণ্য তৈরি করছি, আইদার ইট গুডস এন্ড সার্ভিসেস, উই নিড সাম স্পেসিফিক ফ্যাক্টর। তো এই ফ্যাক্টর গুলো কোন ফ্যাক্টর ইউজ করে আমি এই গুডস বা সার্ভিস তৈরি করব, সেই কোশ্চেনটাই আমি আসলে হাউ টু প্রডিউসে বের করব। সো বেসিক্যালি দেয়ার আর 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এই চারটা ছাড়া কখনো থাকে না। যদিও আমরা মাইক্রোতে 3টা পড়ে আসি, এন্টারপ্রেনারশিপটা আসলে মাইক্রোতে এইভাবে আমরা ইউজ করি না, but it's also a factors of production. So there are 4 factors of production. The number 1 is land. আচ্ছা, আমি আগে হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো এক্সপ্লেন করব, তারপরে আমি বলবো যে কিভাবে গুডস এন্ড সার্ভিস তৈরি করতে আমাদের এই চারটাই লাগে। So land means what? Definition is given here. Land means any kind of natural resources. যে ন্যাচারাল রিসোর্স গুলো থাকে, সেই ন্যাচারাল রিসোর্স গুলোকে if we use that natural resources to produce goods and services, that's called land. আমি যে ন্যাচারাল রিসোর্সটা পাবো সেটাই যখন আমি আমার গুডস এন্ড সার্ভিস প্রোডাকশনের জন্য আমি ইউজ করব, এটাকে আমি ল্যান্ড বলে থাকবো। এখন অর্থাৎ আমি যদি সাপোজ ফরেস্টের একটা পার্ট আমি কোনো আমার প্রোডাকশনের জন্য ইউজ করছি, দ্যাটস অলসো ল্যান্ড। আমি যদি ওয়াটারের কোনো মানে ন্যাচারাল রিসোর্স, ফরেস্ট আমি ক্রিয়েট করতে পারবো না, বা ওয়াটার আমি ক্রিয়েট করতে পারবো না, বা এয়ার আমি ক্রিয়েট করতে পারবো না, বাট I'm using that for the production purposes. When I'm using that for the when I'm using any natural resources for the production purposes, that's actually land. Okay, the second factors of production is labor. লেবার শুনলেই আমরা ভাবি যে মেবি লেবার মিনস লাইক হিউম্যান এফোর্ট। সো যদিও এখানে বইয়ে হিউম্যান এফোর্ট এর কথাই বলা আছে, সো আমি হিউম্যান এফোর্টটাতেই যাব। সো লেবার মিনস অ্যাকচুয়ালি দ্য ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এফোর্ট ফ্রম দ্য পিপল। ঠিক আছে, যে আমি যে কাজ মানে আমি একটা গুডস বা সার্ভিস তৈরি করার সময় যে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বোথ এফোর্ট দিচ্ছে, দ্যাটস কল লেবার. So for example, obviously I'm producing something now, I'm producing some services to you. So এই সার্ভিসটা তৈরি করার জন্য obviously I need some specific labor. এখন আমার ফিজিক্যাল হেলথও যেমন ভালো থাকতে হবে, আমার মেন্টাল হেলথও কিন্তু ভালো থাকবে, বোথ এফোর্ট দিয়ে কিন্তু আমি ক্লাস নিচ্ছি। আমার যেমন এখন ব্রেইন ওয়ার্কটা বেশি হচ্ছে, তার সাথে কিন্তু আমার ফিজিক্যাল ওয়ার্কও হচ্ছে, লাইক আমার ব্রেইন দিয়ে আমি চিন্তা করছি, আমি কিন্তু কথা বলছি, দিস ইজ মাই ফিজিক্যাল ওয়ার্ক। বা আমি কম্পিউটারটা অপারেট করছে, এখানে আমাকে কাজ করতেছে, এখানেও কিন্তু আমার ফিজিক্যাল ওয়ার্ক আছে। আমি যদি ফেস টু ফেস ক্লাস নিতাম, ক্লাসে যে ওখানে বসে ডেলিভারি দিতে হতো লেকচার, এখানে কিন্তু আমার ফিজিক্যাল ওয়ার্ক থাকছে। তো এটাই অর্থাৎ আমার এখানে কিন্তু লেবারটাকে হচ্ছে গিয়ে ফিজিক্যাল এবং মেন্টাল, মানে আমার ব্রেইন ওয়ার্কও যেমন এখানে আছে, তেমনি আমার হচ্ছে গিয়ে মানে আমি কাজ করছি, আমার লেবার সেটাও কিন্তু আমার এখানে যাচ্ছে। And the interesting fact is that your labor depends on the thing which is human capital. Sorry, select হচ্ছে না কেন। Your quality of labor, অর্থাৎ আপনার কাছ থেকে যে লেবারটা আমি পাবো, লাইক আমার কাছ থেকে আপনি যে লেবারটা পাচ্ছেন, এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার হিউম্যান ক্যাপিটাল। একটু আগে আমি বলছিলাম যে I believe I am an asset for my institution because of this, because I know my human capital is in the it is top notch. Because human capital take ki bolche human capital means the skill you have or the knowledge you have. Maybe you got it from your education or job training or like work experience, whatever it is. You actually build up your human capital. আপনি যেমন এখন আপনাকে আমি শেখাচ্ছি ম্যাক্রো ইকোনমিক্স শেখাচ্ছি, কিসের জন্য? যে টু ডেভেলপিং ইউর হিউম্যান ক্যাপিটাল। একইভাবে আপনি কোনো ট্রেনিং যদি নেন, আপনার এক্সপেরিয়েন্স যদি থাকে, সেখান থেকেও তার হিউম্যান ক্যাপিটালটাকে ট্রেন আপ করে নিতে পারেন। সো
একটা লেবারের কোয়ালিটি, অর্থাৎ আমি একটা লেবার হায়ার করব, হিজ কোয়ালিটি অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন হিজ হিউম্যান ক্যাপিটাল। তো আমি ওটাই বলছিলাম যে আই বিলিভ মাই হিউম্যান ক্যাপিটাল ইজ টপ নচ, একদম সেই লেভেলের, এখানে আমি কথাটা বলছিলাম। So now let's talk about what is capital. Next page যাই। So capital means, আচ্ছা ক্যাপিটালের দুই ধরনের ডেফিনেশন হয়, আমি আগে একটু ককবাধা ডেফিনেশনটা বলে নিই যেটা আসলে আমরা শিখে আসতাম। মেইনলি আপনি এখন কিছু গুডস কনজিউম না করে যদি ফিউচারের জন্য রেখে দেন, রেখে সেটাকেই হচ্ছে গিয়ে আপনি কোনো একটা প্রোডাকশন পারপাসে ইউজ করে থাকেন, সেটাকে আমরা আসলে ক্যাপিটাল বলে থাকি। হুইচ মিনস ধরেন আপনার কাছে আপনি ইউ আর এ ফার্মার, ইউ আর প্রডিউসিং রাইসেস। সো রাইস প্রোডাকশনের মধ্যে আপনি কি করলেন যে সাপোজ ইউ প্রডিউস 10 কেজি অফ রাইস, এর মধ্যে 1 কেজি আপনি রেখে দিলেন, কনজিউম করলেন না। সেটা রাখলেন কেন? যে আপনি ইন ফিউচার ইউ উইল ইউজ ইট অ্যাজ সিড, ওটাকে জাস্ট জমিতে ফেলে দিলে ওখান থেকে আপনি নতুন করে আবার রাইস প্রোডাকশনে যেতে পারবেন। সো দ্যাট 1 কেজি সিড উইল বি ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল। সো তাহলে ফাইনালি ক্যাপিটাল বলতে আমরা কি বুঝতে পারছি, মানে এটা ছিল হচ্ছে নর্মাল ডেফিনেশন, যে গুডস বা সার্ভিস আমি এখন ইউজ করব না, বাট আই উইল ইউজ ফর দ্য প্রোডাকশন পারপাসেস, দেন ইট উইল বি ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল। যেমন আমি যে স্কিলের কথা বলছিলাম একটু আগে, হিউম্যান ক্যাপিটাল যাই বলি না কেন, আই এম টকিং অ্যাবাউট দ্য স্কিল আই হ্যাভ, দ্যাট স্কিল ইজ মাই ক্যাপিটাল। বিকজ এই স্কিলটা আমি এখনো যেমন প্রোডাকশনের জন্য ইউজ করতে পারবো, ইনশাআল্লাহ ইন ফিউচার আই ক্যান ইউজ দ্যাট ফর দ্য এনি সর্ট অফ প্রোডাকশন পারপাস। সো দ্যাটস মাই স্কিল। এখন আসি যে আসলে ইকোনমিক্স এ ক্যাপিটাল বলতে কি বোঝায়, এখন একটু ডেফিনেশন চেঞ্জ হয়েছে। সো ক্যাপিটাল মিনস এনি কাইন্ড অফ টুলস, লাইক it could be machineries, it could be a building, it could be a construction site, or it could be money or stock or bond, which is used for the production purposes, which is used for to produce goods and services. That's called capital. আমি কি ডিফারেন্সটা বুঝাতে পেরেছি? এখানে বলছে যে টুলস, যে কোনো মানে মেশিনারিজ আইটেম হতে পারে, যে কোনো টুলস, সেটা একটা ল্যাপটপের অ্যাপস, মানে সেটা একটা অ্যাপসও হতে পারে, যে কোনো একটা বিল্ডিং, যে কোনো একটা কনস্ট্রাকশন সাইট, ইভেন টাকাও, যে টাকাটা আপনি এখন কনজিউম করছেন, আপনি প্রোডাকশনের জন্য ইউজ করছেন, বা স্টক বন্ড আমরা অনেক সময় ইউজ করি, এগুলোকে আমরা বলে থাকি ক্যাপিটাল। ফাইনালি এন্টারপ্রেনারশিপ, এটা খুবই মজা। এই যে বাকি যে তিনটার কথা বললাম, এই তিনটা ফ্যাক্টরস অফ প্রোডাকশনকে যে অর্গানাইজ করে তাকে বলা হয় এন্টারপ্রেনার, এবং এই ফুল সিস্টেমটাকে আমরা বলে থাকি এন্টারপ্রেনারশিপ। দ্যাট মিনস দ্য হিউম্যান রিসোর্স দ্যাট অর্গানাইজ দ্য ল্যান্ড লেবার ক্যাপিটাল ইজ কল্ড এন্টারপ্রেনারশিপ। সো আমরা এখন আসি যে আমি তাহলে আবার একটু রিপিট করি। উই হ্যাভ লার্ন দেয়ার আর 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন। দ্য নাম্বার 1 ইজ ল্যান্ড, the number 1 is land, the number 2 is labor, then capital, then entrepreneur. Land means natural resources, labor means human, any sort of physical and mental effort by a person. Capital means machineries, tools, stock, bond, money, etc. And entrepreneurship means who will manage the rest of the factors of production, which is land, labor, capital. So how to produce actually bolche je how we are going to produce these goods and services. That means how much land, labor, capital and entrepreneurship we are going to use for the production purposes. So আমরা যখন একটা ইকোনমিতে যাব, আমাকে এটা বের করতে হবে যে এই ইকোনমি আসলেই তার কিভাবে ফ্যাক্টরস অফ প্রোডাকশনটা ইউজ করছে। সো এখানে আসলে দেখা যায় যে যেই কান্ট্রিতে মেইনলি ল্যান্ডের কথাটা একটু আচ্ছা আগে একটু আরেকটা বিষয় ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমি গুডস বা সার্ভিস যেটাই তৈরি করি না কেন, আপনার সবসময় মনে রাখতে হবে উই নিড দিস 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন, যাই তৈরি করি না কেন। সাপোজ আমি আগে একটা এক্সাম্পল দিই, আমি সার্ভিস দিচ্ছি আপনাকে, আমি এটা বলছিলাম। সো when I'm producing this services, obviously আমি এই 4টা ফ্যাক্টরস অফ প্রোডাকশনে ইউজ করে আসছি, আদারওয়াইজ আমি আসলে আপনাকে সার্ভিস দিতে পারতাম না। আচ্ছা দেখি কিভাবে। ফার্স্টে আসি ল্যান্ড। দেখেন আমি একটা আমার বাসায় বসে ক্লাস নিচ্ছি এখন, অবভিয়াসলি আমার বাসা একটা ল্যান্ডের উপরে বানানো, অর্থাৎ একটা ন্যাচারাল ল্যান্ডের উপরে বানানো। এখন দেখেন আমি কি চাইলে একটা মাঠে বসে ক্লাস নিতে পারতাম, বা রাস্তায় বসে নেওয়া সম্ভব, ওগুলো কিন্তু ন্যাচারাল রিসোর্স। বাট দেখেন আমি তাহলে কিন্তু প্রপারলি ক্লাস নিতে পারতাম না, আমি যে সার্ভিসটা এখন আপনাকে দিচ্ছি এটা দিতে পারতাম না। সো আই নিড ফার্স্ট, আমি এই যে সার্ভিসটা দিচ্ছি এটার জন্য আমার কি দরকার, আই নিড ল্যান্ড। সেকেন্ড কি লেবার।
এই যে আমি ক্লাস নিচ্ছি, অবভিয়াসলি হিয়ার আই এম দ্য লেবার। আমি অনেক সময় বলি যে আমি হচ্ছে লেবার ফোর্সের মধ্যে পড়ি, আই এম দ্য লেবার। এই যে আমি লেবার, দেখেন আমার ক্লাস নিতে দুইটা এফোর্টই দরকার, ফিজিক্যাল এফোর্টও যেটা আছে সেটা দরকার, মেন্টাল এফোর্টও দরকার। সো আমি কিন্তু দুটোই প্রোভাইড করছি। সো ইন দ্যাট কেসেস আমার কিন্তু লেবারও লাগছে। এবার আসি ক্যাপিটাল। ক্যাপিটাল কি লাগছে? এই যে আমি ইউজিং ল্যাপটপ, এটা একটা টুলস আমার জন্য। আমি একটা অ্যাপস ইউজ করছি, জুম। দেন আমি এটার সাথে গুগল ক্রোমটা ইউজ করছি টু শেয়ার দ্য পিডিএফ ফাইল। দেন আমি হচ্ছে কি এটা ব্যাকআপ হিসেবে আমার ট্যাব ইউজ করছি, যেটাতে হচ্ছে কি আমার যদি জুম এটাতে আমি লগ আউট হয়েছে, আমি ওইটা দিয়ে আবার ব্যাকআপ দিয়ে আমি ক্লাস নিব। সো আই এম ইউজিং সাম মেশিনারিজ। এই যে এগুলো হচ্ছে কি আমার এখানে ক্যাপিটাল। ফাইনালি এই যে আমি এই যে তিনটা, যে রেস্ট অফ দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, তিনটাকে ম্যানেজ করে আপনার ক্লাসটাকে যে প্রপারলি কন্ডাক্ট করছি, এখানে আমি আবার এন্টারপ্রেনার। সো দেখেন এই চারটা ছাড়া কিন্তু আমার পক্ষে এই যে আপনাকে যে সার্ভিসটা দিচ্ছি এটা প্রপারলি দেওয়া সম্ভব না। যদি আমার ল্যান্ড না থাকতো তাও দিতে পারতাম না, আমার যদি ল্যাপটপ না থাকতো হুইচ মিনস ক্যাপিটাল, আমি তাও সার্ভিসটা দিতে পারতাম না, আমার যদি লেবার না থাকতো, আমার যদি এফোর্ট, আমার এখন ধরেন ইচ্ছা করছে না, আমার শরীর খারাপ লাগছে, আমি ক্লাস নিতে পারবো না কিন্তু। সো বিষয়টা এইভাবে কাজ করতো। এখন আর সাথে সাথে বলছেন ম্যাডাম সার্ভিসের ক্ষেত্রে এটা ডিফাইন করা, যে গুডস এর ক্ষেত্রে হয়তো এই চারটা লাগে না, কিন্তু না, যে কোনো গুডস তৈরি তো আমাদের এই চারটাই লাগবে। সাপোজ আমি হচ্ছে গিয়ে কিসের প্রোডাক্ট, ধরুন ম্যাঙ্গোজ যেটা বলছিলাম ওইটারই প্রোডাকশন আছে, যে ম্যাঙ্গো প্রোডাকশনে যাচ্ছে। একটা ফার্মার যখন ম্যাঙ্গো প্রোডাকশন করে কি করে, একটা ল্যান্ডের উপরে কি গাছগুলো লাগায় না, গেল তাহলে ওইটা ল্যান্ড। লেবার কি, ওই যে ফার্মার কাজ করছে তার মেন্টাল এন্ড ফিজিক্যাল এফোর্ট, ওখানে হয়তো মেন্টাল এফোর্টটা কম, ফিজিক্যাল এফোর্টটা বেশি। ক্যাপিটাল কি, ক্যাপিটালটা হচ্ছে যে সিড গুলো সে ইউজ করছে, তারপরে কিছু এগ্রিকালচার যে মেশিনারিজ তাকে ইউজ করতেছে, সেগুলো হচ্ছে ওনার ক্যাপিটাল। এন্ড এন্টারপ্রেনারশিপ হচ্ছে কি যে পার্সনটা ফুল প্রসেসটাকে, ম্যাঙ্গো পাওয়ার আগ পর্যন্ত ফুল প্রসেসটাকে যিনি অর্গানাইজ করেছে সে হচ্ছে এন্টারপ্রেনার। সো এই একটা ম্যাঙ্গো মানে একটা গুডস, সেটাও প্রডিউসের জন্য কিন্তু আমার এই চারটা ফ্যাক্টরসের প্রোটেকশনই লাগছে। সো এখানে মেইনলি যেটা ফোকাস করছে এখানে ওনারা আসলে বলার চেষ্টা করছে যে whenever we are producing any goods and services, we have to find out how we are going to produce them. That means আমরা এই চারটার যে ফ্যাক্টরস এর প্রোডাকশন আছে এটার কত প্রপোর্শন ইউজ করব। সো মেইনলি এখানে লেবার এবং ক্যাপিটাল এই দুটাকে বেশি ফোকাস করে। দেখা যায় যে either we go for labor intensive production or capital intensive production. Labor intensive means হচ্ছে labor oriented হবে, capital intensive means capital oriented হবে। So labor intensive যেমন বাংলাদেশের বেসিসে যদি আসে, we always produces labor intensive product। দেখেন আচ্ছা, labor intensive হয় তখনই যখন ওই ইকোনমিতে লেবাররা চিপ থাকে এন্ড হচ্ছে গিয়ে লেবার খুব অ্যাভেলেবেল থাকে, তখন আমরা আসলে লেবার ইন্টেন্সিভ প্রোডাক্টে যাই। কারণ যদি বাংলাদেশের বেসিসে চিন্তা করেন, বাংলাদেশের লেবার কি চিপ না? সো আমরা কিন্তু লেবার ইন্টেন্সিভ প্রোডাকশনে যাচ্ছি। আমরা হাউ টু প্রডিউস এর কথা যদি বলি, আচ্ছা কেউ কি প্রশ্ন করতে চাচ্ছিলেন? ওকে, সো বাংলাদেশের বেসিসে যদি কথা বলি তাহলে উই গো ফর দ্য লেবার ইন্টেন্সিভ প্রোডাক্ট। যেমন বাংলাদেশের প্রোডাক্টে আসে আরএমজি, যে রেডিমেড গার্মেন্টস এর কথা বলছি, এটা বানাইতে কিন্তু আমার মেশিনারিজ লাগে না, আমার বেশি লাগে হচ্ছে কি লেবার না? আবার দেখেন আমরা কিন্তু এগ্রিতে কি ডেভেলপ না অনেক, এগ্রিকালচারে কি আমরা ডেভেলপ না? কত কথা বলতে হবে। জি ম্যাম ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে, বেশ ভালো ডেভেলপ হচ্ছে। এটা কেন? কারণ আমাদের কি, আমাদের প্রচুর লেবার আছে না যারা এগ্রিকালচারে কাজ করতে পারবে। সো এই জিনিসগুলো কিন্তু আছে। কিন্তু আপনি জার্মানিতে যান বা ইউএসএ তে যান, ওরা যে প্রোডাকশনটা করে এটাকে আমরা বলে থাকি ক্যাপিটাল ইন্টেন্সিভ। হ্যাঁ, ওর মেশিনারিজ বেস, এই যে আমি খুব সুন্দর ভাবে বলেছি, ওরা মেশিনারিজ বেস জিনিসগুলা তৈরি করে। কারণ কি, কারণ ইউএসএ তে মেশিনই চিপ, ওখানে ওদের যেহেতু পপুলেশন কম ওদের জন্য মানে লেবার অনেক এক্সপেন্সিভ। সো দেখবেন ইউএস এর প্রোডাকশন গুলো যদি দেখেন, দেখবেন যে ওরা ল্যাপটপ তৈরি করে, কম্পিউটার তৈরি করে, দে আর প্রোডিউসিং কার, দেন স্পেসশিপ, দেন এয়ারক্রাফট, এগুলো তৈরি করছে। এয়ারক্রাফট তৈরি করতে আমাদের কিন্তু প্লেন তৈরি করতে আমাদের কিন্তু লেবারের থেকে বেশি দরকার মেশিনারিজ টু। সো ওগুলো কিন্তু যাচ্ছে।
তো এটাই আসলে আমি বলতে চাচ্ছিলাম যে একটা আমি যখন প্রোডাকশনে যাব এই যে বিগ কোশ্চেন যেটার মধ্যে যে আমার কিন্তু ফাইন্ড আউট করতে হবে হাউ টু প্রোডিউস দ্যাট মিনস হাউ মাচ factors of production we're going to use that. Okay, the last question is very interesting, that is for whom to produce. কার জন্য তৈরি করা? আপনি বলবেন যে ম্যাডাম এটাও বের করে রাখি। হ্যাঁ, এটাও আমরা আসলে ডিসাইড করি for whom to we are going to producing the goods and services. So basically it depends on the income group. দেখা যাবে যে যে ইকোনমিতে আপনি নোটিস করবেন সেই ইকোনমির মোস্ট অফ দ্য ইনকাম গ্রুপের উপর ডিপেন্ড করে ইউ উইল গেট দ্য কোয়ালিটি অফ গুডস এন্ড সার্ভিসেস। লাইক বাংলাদেশে আপনি কখনোই দেখবেন না যে খুব বেশি প্রসেস ফুড পাওয়া যায়, বা বাংলাদেশে আপনি দেখবেন যে র ফুড গুলোই আমরা বেশি, মানে আমরা ডিরেক্টলি ম্যাঙ্গো পারচেস করে আনি বা রাইস পারচেস করে আনি বা হুইট পারচেস করে আনি, সেই হুইট থেকে আমরা ব্রেড মেক করে নিচ্ছি বা রাইস বানিয়ে নিচ্ছি বা ম্যাঙ্গো জুস বানিয়ে নিচ্ছি। বাট আপনি থাইল্যান্ডে যান, ওখানে দেখবেন যে প্রচুর প্রসেস ফুড পাবেন, অর্থাৎ আপনি ওখানে র ম্যাঙ্গো থেকে দেখবেন যে ম্যাঙ্গোটাকে স্লাইস করে কেটে সেল করছে। বা ইউএসএ তে যান, ওখানে দেখবেন যে ম্যাঙ্গোটাকে একদম প্রসেস, আপনি জাস্ট ওই প্যাকেটটা খুলে খেয়ে ফেলতে পারবেন, এরকম প্রসেস ফুড পাওয়া যাচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে যদি বাংলাদেশের বেসিস আমরা চিন্তা করি, বাংলাদেশের মোস্ট অফ দ্য পিপল আর মিড ইনকাম পিপল, মিড ইনকাম টু লো ইনকাম গ্রুপের মধ্যে তারা পড়ে। তো মিড টু লো ইনকাম গ্রুপের মধ্যে যদি আমি পড়ি, তাহলে তো আমি আসলে যেটাকে বলা যায় যে আমি ওইভাবে প্রসেস করার প্রোডাক্টগুলো আমাদের জন্য ইউজ করা কঠিন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন আমিনুল, বলেন। ম্যাম, কারণ আমরা, আপনি তো প্রথমেই বললেন যে আমরা মিড এবং লো লেভেলের আছে পপুলেশন, সেহেতু যখন প্রসেস করা কোনো প্রোডাক্ট যখন আমাদের সামনে আসবে সেটা অবশ্যই প্রাইসেবল হবে। এক্স্যাক্টলি, আমি এই পয়েন্টটা যাচ্ছিলাম। আমরা এটাকে একটু কিন্তু শিখে আসলাম যে এগ্রিকালচারের থেকে ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টের দাম বেশি, তাই না? সো ওটার দাম বেশি হয়ে যাবে, তাহলে আমরা কি ওটা এফোর্ড করতে পারবো? নো ম্যাম, তার পারবো না। তাহলে আমরা ফর হুম টু প্রডিউস, তাহলে আমরা যখনই প্রোডাকশনে যাবো আমরা চিন্তা করবো এমনই কিছু প্রোডাক্ট প্রডিউস করবো যেটা আমার ইনকাম ক্লাসের সাথে যায়। এই কারণে আমরা আসলে এগ্রিতেই বেশি প্রোডাকশনে যাই। বুঝতে পারছেন কেন বাংলাদেশে এগ্রির কন্ট্রিবিউশন বেশি? ইউএসএ তে হচ্ছে না, কারণ কি? ওরা তো হাই ইনকাম পিপলই, তো ওরা তো ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট, ওদের ওই আম কিনে খাওয়ার সময় নেই, ওদের এই প্রসেস ম্যাঙ্গোজ লাগবে, তো ওই জন্য ওইভাবে ওরা খাচ্ছে। তো এটাই হচ্ছে মজা যে ফর হুম টু প্রডিউস, when I'm producing any goods and services I will always think about the income class. এবং বাংলাদেশে দেখবেন যে সার্ভিস সেক্টরটা ছোট এই কারণেই যে সার্ভিসের অনেক দাম। বাংলাদেশে খুব হাই এন্ড রিসোর্ট বা হোটেল তেমন একটা নাই, বাংলাদেশে ট্যুরিজম সেক্টরটা অতটা ডেভেলপ না, আমরা এগুলো এফোর্ড করতে পারি, সেগুলো আমাদের দেশে নাই। কিন্তু আপনি চায়নাতে যান, চায়না না, আপনি থাইল্যান্ডে যান, চায়নাতে যান, ইউএসএ তে যান, ওদের ট্যুরিজম একটা খুব বড় সেক্টর। থাইল্যান্ডের ইকোনমিটাই বেঁচে আছে মেইনলি ট্যুরিজমের উপরে, সো ওরা কিন্তু ওইভাবে ওটা ওরা এফোর্ড করতে পারে। আচ্ছা, ফাইনালি একটু আসি যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো কথা বলেছিলাম, যে ইনকাম ক্লাসের কথা বললাম, সো হাউ উই আর্ন, এটার একটা প্রশ্ন হতে পারে। সো এখান থেকে একটু দেখি। সো ইফ ইউ হ্যাভ ল্যান্ড, মানে এই যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল বা এন্টারপ্রেনারশিপ যেটাই বলি না কেন, এটা আমরা ইন্ডিভিজুয়ালরা সবসময় ওন করে থাকি। সো ইফ উই হ্যাভ ল্যান্ড, দ্যাট ল্যান্ড আর্নস রেন্ট, অর্থাৎ ল্যান্ডটা আমরা কারোর কাছে ভাড়া দিতে পারি, সেখান থেকে আমরা আর্ন করি। if you sell your labor, that labor earns wage, আমরা যখন লেবার মানে অর্থাৎ চাকরি করে আমরা কি পাই? স্যালারি পাই, which is wage. if you have capital, আপনার মেশিনারিজ আছে বা আপনার স্টক বন্ড আছে বা আপনার কিছু টাকা আছে যেটাতে ব্যাংকে ডিপোজিট করে রাখছেন, সেখান থেকে আমরা কি পাই? ইন্টারেস্ট পাই। আমি মেশিনারিজটা কাউকে যদি কারো কাছে রেন্ট দিই, সেখান থেকেও কিন্তু সে আমাকে ইন্টারেস্ট দিবে, এইটাই। আর যদি ইফ ইউ ওয়ার্ক অ্যাজ এ এন্টারপ্রেনার, মানে আমি যে বললাম উদ্যোক্তা, যে পুরো জিনিসটাকে ম্যানেজ করবে, সে কি করে? সে ফাইনালি প্রফিটটা গেইন করে, যে প্রফিটটা আমরা পাচ্ছি। তো এটাই হচ্ছে বিষয় যে আমি যা যা তৈরি করব, সরি ভুল বলছিলাম, আমি যা তৈরি করব সেটা আমি কিন্তু এইভাবে ডিসাইড করে নেব ফর হুম টু উই আর গোইং টু প্রোডিউসিং দিস। সো ফাইনালি তাহলে আমরা একটু কোশ্চেনটাতে আবার যাই। দ্য ফার্স্ট বিগ কোশ্চেন ওয়াজ, when I go for the production process, I will think about what, how and for whom to produce. So what means হচ্ছে গিয়ে আমি কি তৈরি করব, গুডস না সার্ভিস, এবং গুডস এর মধ্যে মোর স্পেসিফিকলি আমি এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টে যাব নাকি সার্ভিস সেক্টরে যাব।
দেন আমি বের করলাম যে হাউ টু প্রডিউস, মানে আমি কি আসলে লেবার ইন্টেন্সিভ হয়ে যাবো না ক্যাপিটাল ইন্টেন্সিভ হয়ে যাবো, মানে আমি ল্যান্ড লেবার ক্যাপিটালটাকে কত প্রপোর্শনে ইউজ করবো সেটা ডিপেন্ড করছে। অ্যান্ড থার্ড ওয়ান ইজ ফর হুম টু প্রডিউস, সেখানে আমরা ফাইন্ড আউট করলাম যে অ্যাকচুয়ালি প্রোডাকশন ডিপেন্ডস অন দ্য ইনকাম ক্লাস। সো যে ইকোনমি যেরকম হবে, ইনকাম ক্লাসটা যেটা বেসিসে হবে সেই বেসিসে কিন্তু আমরা হচ্ছে প্রোডাকশনে যাব। ওকে, then the second big question is, can the choices that people make in pursuit of their own self-interest or finally it goes for the social interest? আচ্ছা, মেইন কথা শর্টকাটে বলি, এটা বলতে বোঝায় যে what will be the end result, আমি যখন প্রোডাকশনে যাব what will be the end result, should I go for the self-interest or we will go for the social interest? So এটাতে চলে যাই। আমরা যখন প্রোডাকশনে যাচ্ছি, এই প্রোডিউসে হোয়াট, হাউ, ফর হুম টু প্রডিউস যেটাই করি না কেন, এটার এন্ড রেজাল্ট আসলে আমাকে যেটা দেয়, আইদার উই গো ফর দ্য সেলফ ইন্টারেস্ট অর দ্যাট সেলফ ইন্টারেস্ট ইনডিরেক্টলি প্রমোট দ্য সোশ্যাল ইন্টারেস্ট। অর্থাৎ আমি আমার নিজের জন্য আসলে কাজ করি, এটাই আমার নিজের ভালো হবে, আমার নিজের বেনিফিটস থাকবে, আমি এটা চিন্তা করে একটা কাজ করি, অথবা উই ইনডিরেক্টলি পারসু ইট টু দ্য সোশ্যাল ইন্টারেস্ট, সোসাইটির ইন্টারেস্টে কাজ হবে, আমরা সেখানেও এটা কিন্তু কাজ করে থাকি। সো সেলফ ইন্টারেস্ট বলতে এখানে আমাকে যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে যেমন আমি এখানে বইয়ের যে এক্সাম্পল আছে আমি সেটা দিয়ে বলি। বইয়ের এক্সাম্পলটা এরকম বলছে যে ইউ আর হাংরি সো ইউ অর্ডার পিৎজা। So when you are hungry and you order pizza for you, which means আপনি আপনার নিজের ইন্টারেস্টে কাজ করছেন, এখানে কিন্তু আপনি মানে সোসাইটির জন্য কোনো চিন্তা করছেন না। এবং এই যে আপনি পিৎজা অর্ডার করলেন, এখানে কিন্তু হোয়াট, হাউ এন্ড ফর হুম টু প্রডিউস তিনটা কোশ্চেনের অ্যান্সারই চলে আসছে। মানে কি প্রডিউস করছেন, পিৎজা হুইচ ইজ ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট, হাউ প্রডিউস এটা একটা লেবার ইন্টেন্সিভ প্রোডাক্ট সেভাবে তৈরি করছে, ফর হুম টু আপনি একটা মিড ইনকাম পিপল আপনার জন্য প্রডিউস হচ্ছে। এখন এবং এন্ড রেজাল্ট কি দাঁড়াচ্ছে, আপনি জাস্ট ইউ আর কনজিউমিং দ্য ফুড, সো ইট গোজ টু দ্য সেলফ ইন্টারেস্ট পোর্শন। বাট মজার বিষয় হচ্ছে ইট ইনডিরেক্টলি সার্ভ দ্য সোশ্যাল ইন্টারেস্ট। কিভাবে? আপনি যত অনলাইনে ফুড অর্ডার করবেন, হুইচ মিনস রেস্টুরেন্টে সেল হবে, রেস্টুরেন্টে সেল হয় মানে কি দ্যাট রেস্টুরেন্ট নিড মোর শেফ, মোর ওয়েটার, দেন কি হবে, দেন যেটা হবে যে ওই যে ও ডেলিভারি সার্ভিসের জন্য প্রচুর ডেলিভারি ম্যান এমপ্লয়েড করবে, বুঝতে পারছেন? আপনি যত বেশি হাংরি হবেন বা আপনি যত বেশি পিৎজা অর্ডার করবেন বা যত বেশি অনলাইনে প্রোডাক্ট অর্ডার করবেন, ইনডিরেক্টলি সোসাইটিতে আপনি এই হেল্পটা করছেন। ফর ইউ দেয়ার আর সাম পিপল হু গেট জব। বুঝতে পারছি? আচ্ছা, এটা আর একটা সুন্দর এক্সাম্পল দেই। করোনাকালীন সময় এটা আমাদের চোখে, আমি এটা মানে আমার কাছে এটা এই যে এই জিনিসটা আমি পেয়েছি, আমার অ্যানালাইসিসটা এরকম ছিল। আপনি দেখবেন যে করোনার সময় আমরা এরকম চিন্তা করলাম যে আমাদের ইকোনমিটা বেশ কলাপস করবে, যদিও গভর্নমেন্টের একটা কিছু ভালো ডিসিশন ছিল লাইক সাবসিডি প্রজেক্ট এন্ড আদার্স, এটার কারণে আসলে এই ধরনের কলাপসটা হয় নাই। সো সেখানে যেটা দেখা গেল যে আপনার হচ্ছে গিয়ে গভর্নমেন্ট যেটা করলো সেটা হচ্ছে যে গভর্নমেন্ট বেশ ভালোভাবে একটা সাবসিডি দিল এবং প্রচুর অনলাইন যে অনলাইনে যে বিজনেস যেটা সেটা স্টার্ট হলো। তো অনলাইন বিজনেসটা যখন স্টার্ট হলো, আমরা যেখানে ভাবছিলাম যে করোনাকালীন সময়ে আমাদের আনএমপ্লয়মেন্ট রেটটা বাড়বে, আমরা এই মিডের আগে এগুলো শিখে ফেলবো, দেখবেন যে আমরা জিডিপি ক্যালকুলেশন শিখবো, আনএমপ্লয়মেন্ট রেট ক্যালকুলেশন শিখবো। সো আমাদের যে পরিমাণ আনএমপ্লয়মেন্ট রেট হওয়ার কথা আমরা ওই লেভেলে রিচ করি নাই। ওই লেভেলে রিচ না করে আমরা দেখেছি যে আমরা একটা মডারেট লেভেলে আনএমপ্লয়মেন্টে আছি। হাউ ইট হ্যাপেন্স? আচ্ছা, সবাইকে একটু রিকোয়েস্ট করবো, এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে, সো আপনারা আসলে হচ্ছে গিয়ে ইয়া করেন, ওটাকে কি বলে, ওটাকে কি বলে, ওই চ্যাট বক্সে, হ্যাঁ নাম্বার আইডি দিয়ে দেন, আমি আসলে পড়াচ্ছিলাম তো মনে আসছিল না। সো আমাদের যেটা হলো যে করোনাকালীন সময়ে দেখা গেল যে আমাদের কনজাম্পশনটা প্যাটার্নের কারণেই আপনার জব ক্রিয়েশন কিন্তু হয়েছে, এটা একটু ডিফারেন্ট ওয়েতে জব ক্রিয়েশন হয়েছে, বাট কিন্তু হচ্ছে। জব ক্রিয়েশনটা কিভাবে হচ্ছে, যে সাপোজ নাবিলা অনেক হাংরি, নাবিলা প্রতিদিনই অনলাইনে ফুড অর্ডার করে,
বা অমরাবতী উনিও প্রতিদিন অনলাইনে ফুড অর্ডার করে। সো এই যে অর্ডার গুলো ওনারা করছে, আপনারা কি করেন কি করেন আমি জানি না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি, আমি পার্টিসিপেন্ট লিস্টের নাম দেখছি। সো ওনারা অর্ডার করছে, এই কারণে দেখা যাচ্ছে স্পেসিফিক রেস্টুরেন্ট থেকে ফুডটা আসার কারণে ওদেরকে কি করতে হচ্ছে, ডেলিভারি ম্যান লাগছে না। সো আগে হয়তো ডেলিভারি ম্যান বলে কোনো জবই ছিল না, এখন কিন্তু প্রচুর এই ধরনের সেক্টরে কাজ করছে, অনেকেই কাজ করছে। ঠিক একইভাবে রাইড শেয়ারিং, যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট অনেক কমে গেছে, রাইড শেয়ারিং এ অপশন অনেক চলে আসছে, অনেক মানুষ আছে যারা কিন্তু রাইড শেয়ার করছে। এবং আমি অবভিয়াসলি রেসপেক্ট করি এগুলা, খুব আমি মনে করি যে এগুলা ভালো জব, এখানে এটাতে ছোট হওয়ার কিছু নাই। সো দেখেন, আমি আমার পারপাসে আমি যে ধরনের কনজাম্পশনে যাচ্ছি, অবভিয়াসলি এটা সেলফ ইন্টারেস্টেড ছিল, কিন্তু এটা কিন্তু ইনডিরেক্টলি আমার সোশ্যাল ইন্টারেস্টেও কাজ করে যাচ্ছে। তো এই কারণে দেখা গিয়েছে যে যে হারে কলাপস করার কথা সেভাবে আমার ইকোনমিটা কলাপস করে নাই, উল্টা আনএমপ্লয়মেন্ট রেটটা যেভাবে আসার কথা সেভাবে না এসে আমরা বেশ ভালোভাবে সিচুয়েশনটাকে ওভারকাম করেছি, আমরা একটা সার্ভিস পেয়েছি, এটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, একটু আসি এখন, একটু রিফ্লেকশনে যেতে চাই। রিফ্লেকশন মিনস, আমি এটা একটু বলেছিলাম প্রথম ক্লাসে যে আমি একটু রিফ্লেকশন নিব, এটা একটু ক্লিয়ার করি। রিফ্লেকশন বলতে আমি বুঝি হচ্ছে কি, আমি যা পড়ালাম এখান থেকে আপনার আন্ডারস্ট্যান্ডিং কি আসলো, ইভেন যদি আপনার কোনো আন্ডারস্ট্যান্ডিং নাও থাকে, আপনি যখন রিফ্লেকশন যদি আমি র্যান্ডম বেসিস আপনার কাছে জানতে চাই, আপনি শেয়ার করতে পারবেন। তো আমি ফার্স্ট রিফ্লেকশনটা জানতে চাই হচ্ছে ইশরাত জান্নাত সাথী ম্যাডাম আপনার কাছ থেকে, যে still now what you have learned from today's class, or what's your reflection? সাথী কি ম্যাম শুনতে আমি পাচ্ছেন? অনেক কিছু শুনেছি, আবার কিছু কিছু শুনি নাই, আমার নেটে অনেক হুম। প্রবলেম করতেছে বারবার, আচ্ছা, কেটে কেটে Just, আসতেছে আর কি। আচ্ছা, আবার যতটুকু বুঝেছেন ওখান থেকে বললেই হবে, সিম্পল অল্প কিছু বলে তাহলে। ম্যাম মাঝখান থেকে তো কেটে গেছিলাম, তো শুনি নাই তেমন কিছু। আচ্ছা, ভলেন্টিয়ারি কেউ রিফ্লেকশন দিতে চান? আচ্ছা, সৌমিকের কাছে যাই। সৌমিক ইজ ওয়ান অফ মাই রেগুলার স্টুডেন্ট, আমি যতগুলো কোর্সে সৌমিককে পেয়েছি, সে বেশ রেগুলার বেসিসে ক্লাস করে। সৌমিক শুনতে পাচ্ছেন? ম্যাম একটু বাইরে আসছি তো, বাসে আছি। আচ্ছা আচ্ছা, কে ভলেন্টিয়ারি বলবেন, একজনের কাছ থেকে রিফ্লেকশন চাই। টোটালটা আচ্ছা, আমিনুল কথা বলেছেন, সাবিরের কাছে আছে। সাবিরা। জি ম্যাম। ম্যাম আমি একটু লেটে জয়েন করেছিলাম, তাই যে আচ্ছা, জাস্ট যতটুকু শুনেছে সেখান থেকে একটু রিফ্লেকশন বলেন। মানে ফ্যাক্টর ছিল 4টা, এর হুম, মধ্যে মেইনলি হচ্ছে আমাদের ল্যান্ড এন্ড লেবারের উপরে বেশি ফোকাস থাকতো। আচ্ছা, বলবো। তারপরে আমরা পড়েছি হচ্ছে ক্যাপিটাল, মানে হিউম্যান ক্যাপিটাল আর কি। হিউম্যান ক্যাপিটালের মধ্যে আমাদের দুইটা মেইনলি ফোকাস থাকতো, একটা স্কিল উই হ্যাভ আর হচ্ছে নলেজ উই হ্যাভ। ওকে, যদি হিউম্যান রিসোর্সে মানে হিউম্যান ক্যাপিটালের ইয়াটা বুঝাই। আরেকটা হচ্ছে আমি ওই ক্যাপিটাল টুলস, যেটা নর্মালি যে ডেফিনেশনটা দেয় আর কি, দ্য টুলস, instrument, machines, buildings, and other construction business uses, production goods and services. আর একটা আমি করেছি আমরা হচ্ছে ওই যে পিজার যে এক্সাম্পল, মানে সেলফ ইন্টারেস্টেড আর কি, নিজের ক্ষুধার কারণেও যে সমাজের উপকার হচ্ছে ইনডিরেক্টলি, ওইটাও আর কি এখান থেকে মোটামুটি একটু বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ রাব্বি, রিয়েলি ওয়ান্ডারফুল। আপনি খুব সুন্দরভাবে পুরো একদম টু দ্য পয়েন্টে পুরো জিনিসটা বলেছেন। আচ্ছা, নাবিলা হ্যান্ড রেজ করেছিল, আই হোপ নাবিলা একটু রিফ্লেকশন দিতে চান। ম্যাম এখানে আমরা হচ্ছে হোয়াট টু প্রডিউস সেটা দেখেছিলাম, তারপর হচ্ছে হাউ টু প্রডিউস মানে কার জন্য আমরা প্রডিউস করব, সেখানে হচ্ছে আমাদের কিভাবে প্রডিউস করার মধ্যে ল্যান্ড, ক্যাপিটাল, লেবার, এন্টারপ্রেনার, এটা আমরা দেখেছি। তারপরে যেরকম বললো যে আমাদের হচ্ছে নিজেদের ক্ষুধার কারণেও হচ্ছে আমরা যে করোনাকালীন সময়ে কোনো কারণে কোনো না কোনো ভাবেই হচ্ছে মানুষের ইনকামটা সোর্সটা তৈরি হচ্ছে আমাদের এন্টারপ্রেনারের মাধ্যমে। ওকে, সো থ্যাংক ইউ। আই হোপ তাহলে সবারই মোটামুটি একটু হলেও, যারা শুনেছেন বা ক্লাসে মোটামুটি ছিলেন, ক্লিয়ার হয়েছে যে আজকে আমরা আসলে কি কি স্টাডি করতে চেয়েছি। তো এইটা আমি স্লাইডটা অলরেডি তাদের সাথে শেয়ার করা আছে। সো এখানেই দেখবেন যে এই আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, যে আমরা হচ্ছে কি বলা যায়, যে আমরা যে টু বিগ কোশ্চেন যেটা, সেখানে আমরা আসলে এই দুটো প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করেছি। আমরা কিভাবে প্রোডাকশনে যাব, কিভাবে, কার জন্য,
এবং ফাইনালি এন্ড রেজাল্টটা কি আসবে। এরপরে আসলে এই চ্যাপ্টারের যে মেইন ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটার জন্য আমি আসলে বইয়ের থেকে বেশি আমি আমার স্লাইডটা ফলো করব। আমি একটু দেখিয়ে নিই আমি কোথা থেকে পড়াবো, এটার জন্য আমি হচ্ছে গিয়ে আসলাম। সেটা হচ্ছে, জি বলেন, কিছু বলতে চান? ম্যাম আচ্ছা। আমার একটা কোশ্চেন ম্যাম। জি বলেন। ম্যাম সোশ্যাল ইন্টারেস্ট আর সেলফ ইন্টারেস্ট এটা সংক্ষিপ্ত বলতেন 2 মিনিটে। আচ্ছা, সোশ্যাল ইন্টারেস্ট, আচ্ছা সেলফ ইন্টারেস্ট আর সোশ্যাল ইন্টারেস্ট, এখানে যদি আমাকে একদম ওয়ান সেন্টেন্সে দুটাকে এক্সপ্লেন করতে বলা হয়, তো এখানে আসলে এটাই বোঝাচ্ছে যখনই আমরা প্রোডাকশনে যাচ্ছি সেখানে আমি এন্ড রেজাল্টে এটা আইদার সোশ্যাল ইন্টারেস্ট সার্ভ করে অথবা সেলফ ইন্টারেস্ট সার্ভ করে। তো মোস্টলি আমরা প্রোডাকশনে যাই হচ্ছে সেলফ ইন্টারেস্টের কারণে, যে আমি কিছু আমার নিজের বেনিফিট থাকবে। যেমন আমি ক্লাস নিচ্ছি আমার ওন বেনিফিটে, যে আমার এখানে স্কিল বাড়ছে, অবভিয়াসলি আমি আর্ন করছি, আমার টাইমটা খুব ভালোভাবে স্পেন্ড হচ্ছে। টু বি অনেস্ট, আমি যখন ক্লাস নিই আমি খুব ভালো থাকি, আমি এটা সবসময় বলি যে ক্লাস নিতে আমি পছন্দ করি, বা আমার আসলে ক্লাস নেওয়ার প্রতি একটা ইন্টারেস্ট থাকে, এবং অনেক স্টুডেন্ট ক্লাসে থাকলে আমি পছন্দ করি। এই জন্য আমি স্টুডেন্টদেরকে খুব মানে দেখা যায় যে ইনডিরেক্টলি হচ্ছে গিয়ে ইনসেন্টিভ দেই, এটাকে বলে যে পিপুল রেসপন্ড টু দ্য ইনসেন্টিভ, ওরকম ইনসেন্টিভ দেই টু অ্যাটেন্ড মাই ক্লাস। সো এইখানে আমি যখন এই কাজটা করছি, মানে আমি আমার কাজটা বললাম, এভাবে আমরা যে কোনো যদি কাজ করি সেটা আসলে মানে প্রোডাকশনে যখন যাচ্ছি, এটা দুইটা সার্ভ করে, আইদার সেলফ ইন্টারেস্ট অর সোশ্যাল ইন্টারেস্ট। সো মোস্টলি আমরা সেলফ ইন্টারেস্টে কাজ করি, কিন্তু দেখা যায় কি এই সেলফ ইন্টারেস্টও অনেক সময় টার্ন নেয় সোশ্যাল ইন্টারেস্ট। যেমন আমি এই যে এইটাই বললাম যে আমি ক্ষুধার্ত, আমি খাবার অর্ডার করলাম, কিন্তু এইটা আমাকে যেমন ইন্টারেস্টটা সার্ভ করছে, একই সাথে হচ্ছে কি সোশ্যাল ইন্টারেস্টটাকেও সার্ভ করে ফেলো, তো সোসাইটিও যে এখান থেকে বেনিফিটেড হলো এটা দেখার চেষ্টা করলাম। আবার অনেক সময় আমরা সোশ্যাল ইন্টারেস্টেই কাজ করি, যেমন আমরা যখন গভর্নমেন্ট যখন ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলো নেয়, গভর্নমেন্ট কিন্তু সোশ্যাল ইন্টারেস্টের জন্য কাজ করছে, এটা স্পেসিফিক কোনো পার্সনের জন্য কাজ করছে না। বা অনেক সময় আমরা ভলেন্টারি ওয়ার্ক করে থাকি, ভলেন্টারি আমরা ক্লাস নেই, আমরা অনেকে, আমি যেমন আমার ক্ষেত্রে আমি এটা বলছি, আমি ভলেন্টারি কিছু অনলাইন ট্রেনিং দেই, ওয়ার্কশপ অ্যাটেন্ড করি। তো এই জায়গাগুলো যখন আমি করছি তখন কিন্তু আমি সেলফ ইন্টারেস্টে কাজ করছি না, যে আমি মনে করি যে আমার এই ফ্রি সার্ভিসটার কারণে কিছু স্টুডেন্ট বেনিফিটেড হচ্ছে, আমি সেটা করছি। বা আমি মাঝে মাঝে কিছু টিউটোরিয়াল বানাই, টিউটোরিয়াল বানিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিই, এখান থেকে কিন্তু আমার কোনো বেনিফিট নেই, আমি জাস্ট এটা করি যে আই হ্যাভ সাম নলেজ বা আমার কিছু স্কিল আছে, স্কিলটা একটু কারোর মধ্যে স্প্রেড করা যায় কিনা। তো এইখানে কিন্তু আমি সোসাইটি ইন্টারেস্টে কাজ করছি, তো দুই জায়গায় কিন্তু আমি সার্ভিস দিচ্ছি, আমি আপনার ক্লাসেও যখন দিচ্ছি এটাও সার্ভিস দিচ্ছি, আবার আমি যদি আমার আমি কোথাও অনলাইনে আমি ওখানে কোনো কন্টেন্ট শেয়ার করছি সেখানে আমি কিন্তু সার্ভিস দিচ্ছি। তো দুইটাই কিন্তু দুইভাবে কাজ করছে, যে আমি আইদার আমি সোশ্যাল ইন্টারেস্ট মানে আমার এন্ড রেজাল্টে আমি আইদার নিজের জন্য কাজ করছি অথবা সোসাইটির জন্য কাজ করছি। এভাবে প্রত্যেকটা প্রোডাকশনই আইদার সেটা নিজের জন্য সার্ভ করে অথবা সোসাইটির জন্য সার্ভ করে। সোসাইটি ইন্টারেস্টটা আসলে আমরা ডিরেক্টলি পাই না, ওইটাই বললাম যেটা ইনডিরেক্টলি সার্ভ হয়ে আসে, তো ওই জন্যই আমি এইভাবে বুঝাইলাম, এক্সাম্পলটা এইভাবে দিলাম। ওকে, আই হোপ এটা একটু হলো ক্লিয়ার হয়েছে। এবার আসি যে এটা দিয়ে আমরা শেষ করব, মানে আমরা অনেকে ভাবি যে ম্যাক্রো মানে ইকোনমিক্স এটা মনে হয় সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট, সো অ্যাকচুয়ালি উই উইল ফাইন্ড আউট ইকোনমিক্স ইজ নট এ পার্ট অফ সোশ্যাল সায়েন্স, ইটস পার্ট অফ দ্য সায়েন্স অ্যাকচুয়ালি। এবং এখানে যেভাবে আসলে আমরা ইকোনমিক্স এর পলিসি গুলো যেভাবে ডেভেলপ করি বা ডেটা গুলো যেভাবে অ্যানালাইসিস করি, এটা সবসময় মানে সায়েন্সে মানে সায়েন্টিস্টরা যেভাবে চিন্তা করে সেভাবে আসলে সার্ভ হয়। এই জন্য আমরা কিন্তু নিজেদেরকে বলি হচ্ছে কি ইকোনমিস্ট, সায়েন্টিস্টদের মতো করে। এবং এটার এক্সাম্পল আমি লাইক আমার ডিগ্রি হচ্ছে বিএসসি, আমি বাড়ি ভাই আমরা জাহাঙ্গীরনগর থেকে কমপ্লিট করে আসা, ইকোনমিক্স এ পড়ে আসা। আমাদের ডিগ্রি কিন্তু বিএসসি এমএসসি হুইচ মিনস ব্যাচেলর অফ সায়েন্স। তো আমি যদি কমার্সেরই সাবজেক্ট পড়ে আসতাম আমাকে নিশ্চয়ই সায়েন্স ডিগ্রি দিত না। তো আসলে ইকোনমিক্সটাতে আমরা যেভাবে স্টাডি করি এটা আসলে মেইনলি এই যে বললাম ডেটা সায়েন্সটাকে ফুললি ফলো করে আসে। তো এরপর আসলে আমরা একটু দেখবো যে এই ডেটা সায়েন্সটা কি, এখানে আমরা কিছু স্টেটমেন্টে যাব এবং পরবর্তীতে আমি জাস্ট একটু গো থ্রু করবো যেটা আপনাদের হেল্প করবে, সেটা হচ্ছে কি যে গ্রাফিক্যাল ডাটা রিপ্রেজেন্টেশন, সেখানে আমি কিছু কথা বলে আসবো যে এটা আসলে রিপ্রেজেন্টেশনটা আমরা ইকোনমিক্সে কিভাবে করে থাকি, যেহেতু আমাদের বেশ গ্রাফের ইউজেস থাকবে এই কারণে। সো এটা আমার স্লাইডেও কিছু পোর্শনে দেওয়া আছে, এই একটু আসি স্লাইডে যে ডেটা অফ
ম্যাক্রো ইকোনমিক্স, সেখানে কিন্তু এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি আমরা, এখানে আছে। এবং হচ্ছে গিয়ে এই যে এন্ডোজেনাস ভেরিয়েবল, এক্সোজেনাস ভেরিয়েবল, এটা নিয়ে আমি একটু বলবো। তো প্রথমে আসি ইকোনমিক্সে, আমি যে পলিসি গুলোতে মানে why economics or economics is treated as a part of social science or actually science or policy tools. So এটার ইয়াতে যদি যাই, মানে এটার পক্ষে যদি আমি যুক্তি দিতে যাই, প্রথম কথা বলবো যে আমরা ইকোনমিক্সে যে পলিসি গুলো বা স্টেটমেন্ট গুলোকে যদি আমরা পাই, এটাকে আমরা দুইটা স্টেটমেন্টে নিই। আইদার আমি এটাকে বলি হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট or positive economics এভাবে বলা হয়। another one is আমরা যেটাকে বলি normative statement. ওকে, আমি আগে নরমেটিভটা দিয়ে আসবো। নরমেটিভ স্টেটমেন্ট মিন্স, আচ্ছা নরমেটিভ ওয়ার্ডটাও যদি একটু নোটিস করে দেখেন, দেখেন এখানে দুটো পোর্শন আছে, মানে একটা স্পেসিফিক নাউন আছে which is norm. So norm means কি? Norm means the ethics we are following or the thing we learn from our society. So মাঝে মধ্যে ইকোনমিক্সে কিছু স্টেটমেন্ট পাবেন দেখবেন যে যেটার কোনো সায়েন্টিফিক গ্রাউন্ড নাই, জাস্ট নর্মালি এটা হয়ে আসছে বলে আমরা এই ধরনের পলিসি গুলো ফলো করে থাকি। যেমন আমাদের দেশে যেটা হয়, এটা জাস্ট আমি এক্সাম্পল দেওয়ার জন্য বোঝাচ্ছি। আমাদের দেশে যেটা হয় যে রামাদানে আমরা দেখি যে প্রোডাক্টের প্রাইস বেড়ে যায়। এটা ইকোনমিক্স কোনো পলিসি দিয়ে এটা ব্যাখ্যা করা যায় না, কোনো ব্যাখ্যা নেই এটা যে মানে একটা স্পেসিফিক টাইমে প্রোডাক্টের প্রাইস বাড়বে। এখন এটা কেন হয়, এটা যদি ব্যাখ্যা আমি দিতে যাই, তখন এই ক্ষেত্রে দেখা যাবে যে আমি যে বললাম আমি কোনো ডেটা দিয়ে এটা প্রুফ করতে পারবো না। তখন যেটা হবে নরমেটিভ স্টেটমেন্টের মধ্যে যাবে যে আমাদের সোসাইটিতে বা এই ইকোনমিতে এই জিনিসটাই ঘটে আসছে, এরকম একটা বিষয় এখানে আসবে। আর পজিটিভ স্টেটমেন্ট যেটা হবে, যেটাকে আমরা প্রুফ করতে হবে, লাইক উই নো দ্যাট when the price is high demand is low. সো আমি যদি 100 পিপুলের স্টেটমেন্ট নেই বা 100 পিপুলের যদি ডিমান্ডটা দেখি, তাহলে দেখা যাবে যে হাই প্রাইসে তারা কম কিনছে, লো প্রাইসে তারা বেশি কিনছে। তো সেখান থেকে আমি কিন্তু একটা স্টেটমেন্টে আসতে পারি, এই স্টেটমেন্ট যে when the price is high demand is low, তো এটাকে আমরা পজিটিভ স্টেটমেন্ট বলবো। সো এইভাবে ইকোনমিক্সে, অর্থাৎ ইকোনমিক্সে যে স্টেটমেন্ট বা যে পলিসি গুলো পাবো যেটা সায়েন্টিফিক্যালি প্রুভেন হবে, দ্যাট উইল গো আন্ডার দ্য পজিটিভ স্টেটমেন্ট। আর যেগুলো হচ্ছে কি সায়েন্টিফিক্যালি প্রুফ করা যাবে না বা যেটা দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা নর্ম থেকে ইউজ করবো, সেগুলোকে আমরা নরমেটিভ স্টেটমেন্ট বলে থাকছি। এবার আসি যে এটা আমি স্লাইডেই যাই, এটা বইয়ে খুঁজে বের করতে সময় লাগবে। আমরা যে মডেলটা বিল্ড করবো ইকোনমিক্সে, আমরা অনেকগুলো মডেল পাবো। দেখা যাবে যে এখানে আমরা দুই ধরনের ভ্যারিয়েবল পাবো। যেমন আমি একটা মডেল লিখেও দেখাই, টেক্সট লিখবো। সাপোজ আমি হচ্ছে গিয়ে যদি ডিসপোজেবল ইনকামটা বের করতে চাই, আচ্ছা ডিসপোজেবল ইনকাম না, জিডিপির ফর্মুলাটা যদি লিখি, জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে গিয়ে সি প্লাস আই প্লাস জি তো আমরা যদি জিডিপির মানে কম্পোনেন্ট গুলো দেখি, মানে জিডিপি ইকুয়াল টু বের করতে যাই, আমরা পাবো হচ্ছে এরকম সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স, এটা একটা ফর্মুলা। সো ইকোনমিক্সে দেখা যায় যে যেই থিওরি আমরা পড়ি না কেন, ফ্রম দ্যাট উই ক্যান বিল্ড আপ এ মডেল। এই মডেলটা যখন বিল্ড আপ করবো, এই মডেলে দুই ধরনের ভেরিয়েবল থাকবে। একটা ভেরিয়েবলকে আমরা বলি হচ্ছে গিয়ে এন্ডোজেনাস ভেরিয়েবল, আর একটা ভেরিয়েবলকে আমরা বলবো হচ্ছে গিয়ে এক্সোজেনাস ভেরিয়েবল। আচ্ছা, এন্ডোজেনাস ভেরিয়েবল যেটা হবে যে যেই ভেরিয়েবল গুলো ইউজ করে হচ্ছে গিয়ে উই আর ট্রাইং টু সলভ দ্যাট মডেল। and exogenous variable actually আমরা যেটাকে বলবো যেটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে যে we took that variable as কি বলা যায় that will have some effect on the endogenous variable. এটাই হচ্ছে বলতে চাচ্ছি, মানে যে ভেরিয়েবল গুলো অলরেডি আমরা ভ্যালু জানি এবং সেটা দিয়ে আমরা আসলে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি, সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে এক্সোজেনাস ভেরিয়েবল। সো এখানে এই যে জিডিপি ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স বললাম, এখানে সি হচ্ছে গিয়ে কনজাম্পশন এক্সপেন্ডিচার, আই ইনভেস্টমেন্ট, জি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এনএক্স মিনস নেট এক্সপোর্ট। এটা আমরা শিখবো এর পরের চ্যাপ্টারে, আমরা জিডিপি পড়বো, ওখানে এই ফর্মুলাটা আমাদের আসবে। তো এখানে এই যে সি বলি বা আই বলি বা জি বলি এনএক্স, এই ভেরিয়েবল গুলো অলরেডি ডিফাইন, অর্থাৎ আমি এগুলো জানি।
আমি চাইলে সি বা আই প্লাস জি এর ভ্যালুটা বের করি। গভর্নমেন্ট এক বছরে কি স্পেন্ড করে সেটাই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক বছরে যা ইনভেস্টমেন্ট হবে সেটাই আই, এক বছরে যা এক্সপোর্ট ইম্পোর্ট হবে সেটাই এনএক্স, বা এক বছরে যা কনজাম্পশন হবে সেটাই সি। সো এগুলো আগে থেকে সে ডিফাইন করা যায়। সো যেগুলো আগে থেকে ডিফাইন করা যায় বা যেগুলো ভ্যালু জানা সেগুলো হচ্ছে গিয়ে এক্সোজেনাস ভেরিয়েবল। সো মেইনলি যেগুলো লেফট সাইডে থাকে যেগুলো ওয়েল ডিফাইন সেগুলো হচ্ছে এক্সোজেনাস। এই এক্সোজেনাস ভেরিয়েবল গুলোকে ইউজ করে দ্য ভেরিয়েবল উই আর ট্রাইং টু সলভ দ্যাট কল এন্ডোজেনাস ভেরিয়েবল। সো এখানে এই জিডিপিটা হচ্ছে গিয়ে এন্ডোজেনাস ভেরিয়েবল। সো এখানে যেটা বলছিলাম যে ইকোনমিক্স যেটা সায়েন্সের পার্ট, এটাই বোঝার বিষয় হচ্ছে যে আমরা যে কোনো ক্ষেত্রে যে থিওরিতে আসে না কেন সেখানে উই ট্রাই টু বিল্ড আপ এ মডেল। সো সেই মডেলটাতে আমরা কি করি যে উই took some exogenous variable, using them we apply it on that model, and from that we find out the value of endogenous variable. অর্থাৎ আমরা কিছু এক্সোজেনাস ভেরিয়েবল ধরে নিব, সেখান থেকে একটা মডেল বিল্ড আপ করবো এবং সেই মডেল থেকে আমরা যে এন্ডোজেনাস ভেরিয়েবল যার ভ্যালুটা বের করতে চাচ্ছিলাম এটা বের করে নিব। আচ্ছা, নাবিলা হ্যান্ড রেজ করেছেন। ইয়েস ম্যাডাম, বল। ম্যাম এন্ডোজেনাস ভেরিয়েবলটা আরেকটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, একদম সোজা ভাবে বলি, যদি এটা পড়ে আসেন, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সম্পর্কে কি আমরা জানি? জি ম্যাম। একটা মানে এক্স ওয়াই, যেটা মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি, যে যেটার ভ্যালু বের করি, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো কি, যে যেটার ভ্যালু গুলো আমরা অলরেডি জানি। সো এখানে এক্সোজেনাস যেগুলো সেগুলো হচ্ছে ওই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেগুলো ভ্যালু অলরেডি জানি, সেগুলোকে আমরা একটা মডেলে ফিট করব, ইকোনমিক মডেল, এবং সেখান থেকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে এন্ডোজেনাস ভেরিয়েবলের ভ্যালু বের করে নেব। যেমন আমি জিডিপির মডেলটা লিখেছিলাম যে জিডিপি ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স। এখানে জিডিপিটাই হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমি এটা জানি না, আমাকে এটা বের করতে হবে। তো আমি একটা মডেল ফিট করলাম, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে এক্সপেন্ডিচার অ্যান্ড ইনকাম অ্যাপ্রোচ, সেখান থেকে বের করে। তো সেখানে আমরা কতগুলো কম্পোনেন্ট নিলাম যেগুলো কিনা আমার এন্ডোজেনাস ভেরিয়েবল, সি নিলাম, আই নিলাম, জি নিলাম, এনএক্স নিলাম, এবং সেখান থেকে আমি জিডিপি ভ্যালুটা বের করব। এইভাবে আমরা মডেলটা বিল্ড আপ করব। আবারও বলছি, যদি কিছুই না মনে থাকে, এক্সোজেনাস হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেগুলো ভ্যালু অলরেডি ডিটারমাইন, প্রি ডিটারমাইন, যেটাকে আমরা বের করছি, দেন মডেলে ফিট করে সেখান থেকে আমরা এন্ডোজেনাস ভেরিয়েবল হুইচ ইজ জিডিপি সেটার ভ্যালুটা বের করে নিচ্ছি। সো দেখেন, ইকোনমিক্স যদি সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট হতো তাহলে এরকম মডেল বিল্ড আপের কোনো বিষয় থাকতো না, কিছু যুক্তি তর্ক দিতাম, কথাবার্তা বলতাম, শেষ হয়ে যেত। ইকোনমিক্স যেহেতু সায়েন্সের পার্ট বা উই ওয়ার্ক অ্যাজ এ সায়েন্টিস্ট, তো সেই কারণে আমরা কিন্তু এটাই দেখতে পাচ্ছি যে আমরা যে মডেল গুলো পর্যন্ত বিল্ড করছি সেটাও কিন্তু ডেটা সায়েন্স ফলো করে আসে, বা লাইক ম্যাথমেটিক্যাল প্রুভেন মডেল গুলো আমরা এখানে ইউজ করে থাকছি। ওকে, দেন এই এখন যে পার্টটা আমরা পড়বো, এখান থেকে আমি কোনো কোশ্চেন করবো না, এটা জাস্ট আপনার আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য আমি কিছু পার্ট এখন দেখাবো, কাজ নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 4 এ চলে যাবো, আমি এটা দেখানোর সুযোগ পাবো না। এই পার্টটা আপনারা পাবেন হচ্ছে চ্যাপ্টার 1 এর অ্যাপেন্ডিক্সে। আমি কিছু পোর্শন আপনাদেরকে একটু শেখাবো যেটা থেকে আপনাদের বুঝতে পারবেন, পরবর্তীতে আমরা যখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আসবো সেখান থেকে আমরা আসলে বুঝতে পারবো। প্রথমে আসি হচ্ছে গিয়ে, একটু সময় অ্যালাউ করেন আমি একটু আসি, সেটা হচ্ছে গিয়ে আমরা ইকোনমিক্সে যখন দেখবো তখন দেখবো যে প্রত্যেকটা, আমরা কিন্তু অলরেডি হয়তো মাইক্রো পড়ে এসে যেখানে আমরা ডিমান্ড কার্ভ, সাপ্লাই কার্ভ এরকম ড্র করেছি। তো আমরা দেখবো যে যে কোনো কার্ভ যখন আমরা পাবো, আমরা এরকম একটা গ্রাফে এটাকে সেট করার চেষ্টা করবো। সো গ্রাফে কি হবে, এক্স এক্সিস আমরা জানি যে এক্স এক্সিস এর রাইট সাইডে গেলে এটাকে আমরা বলি পজিটিভ, নেগেটিভ, আর লেফট সাইডে গেলে আমরা এটাকে বলি নেগেটিভ। একইভাবে ওয়াই এক্সিস এর যদি ওয়াই এক্সিস এর উপরে যদি থাকে, অ্যাবভ সাইডে যদি থাকে, তখন আমরা এটাকে পজিটিভ ভ্যালু বলি, আর যদি লোয়ার সাইডে থাকে তখন এটাকে নেগেটিভ ভ্যালু বলি। সো নর্মালি আমরা অল পজিটিভ কোঅর্ডিনেট, যেটা যেখানে হচ্ছে কি ওয়াই ও পজিটিভ, এক্স এক্সিস পজিটিভ এন্ড ওয়াই এক্সিস পজিটিভ, এরকম কোঅর্ডিনেটে হচ্ছে কি আমরা সব সময় গ্রাফ গুলো ড্র করে থাকি। আমরা ডিমান্ড কার্ভ ড্র করি, সাপ্লাই কার্ভ ড্র করি, যেটাই ড্র করি না কেন আমরা এই কোঅর্ডিনেটে সাধারণত ড্র করে থাকি। যেখানে এখন আমি আমার স্পটলাইটটা নিয়ে যাচ্ছি বারবার। সো ইকোনমিক্সে দেখা যাবে যে গ্রাফ গুলো যখন আমরা প্রেজেন্ট করি, এটা ম্যাক্রোতেই দেখাই, মাইক্রোতে দেখাই, ইন্টারন্যাশনাল ইকোনমিক্সে দেখাই, বা আপনাদের লাইক স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টেই দেখেন, বা আপনাদের হচ্ছে গিয়ে কম্পেনসেশন থিওরি এন্ড প্র্যাকটিস এই ধরনের কোর্সও যদি দেখেন, দেখবেন যে এরকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো দেখে সবগুলোই দেখবেন যে অল পজিটিভ কোঅর্ডিনেটে আমরা কিন্তু ড্র করে থাকি।
এরপরে আসে অনেক সময় আমরা এইভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট না করে এরকম স্পটলাইটের মাধ্যমে দেখাই, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে স্ক্যাটার ডায়াগ্রাম। সো এই স্ক্যাটার ডায়াগ্রামে যেটা হয় যে এই যে দেখেন এটা কিন্তু অল পজিটিভ কোয়াড্রেন্টে, এক্স ও পজিটিভ এক্সিসে আছে, ওয়াই ও পজিটিভ এক্সিসে আছে। সেই ক্ষেত্রে আমরা কোনো গ্রাফ ড্র না করে জাস্ট হচ্ছে কি পয়েন্ট ভ্যালু গুলো দিয়ে দেখানোর চেষ্টা করি, অর্থাৎ এখানে কোনো গ্রাফ আসে না, অর্থাৎ কোনো লাইন বা স্ট্রেট লাইন কোনো ড্র করি না বা কোনো ব্যাকওয়ার্ড কোনো লাইন ড্র করি না, জাস্ট এখানে কিছু প্লট আমরা দেখতে পাই, এভাবেও করি। তো এটাকে আমরা বলে থাকি হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম। এইভাবে দেখতে পাবো। এই গেল বিষয়। এবার আসে রিলেশনশিপ। এই যে আমি ডায়াগ্রামটা ড্র করেছি, এটাকে আমরা বলতে পারি যে লাইক দিস ইজ সাপ্লাই কার্ভ, এরকম আপওয়ার্ড স্লোপিং। সো যদি কখনো কোনো ডায়াগ্রাম দেখেন যেটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে, কিছুই না মনে থাকে এইভাবে মনে রাখবেন যে দেখেন একদম অরিজিন থেকে বা অরিজিনের কাছাকাছি থেকে স্টার্ট হবে, অরিজিন মিনস 0 পয়েন্ট। সো সেখান থেকে স্টার্ট হবে অ্যান্ড ইট গোজ টু দ্য আপওয়ার্ড ডাইরেকশন, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে positive, there is a positive relationship between the variable. কোন ভেরিয়েবল? মজার বিষয় হচ্ছে যে ডায়াগ্রামটা ড্র করব সেই ডায়াগ্রামের সাথে ওয়াই এক্সিসে যে ভেরিয়েবলটা থাকবে তার সাথে মেইনলি পজিটিভ রিলেশন বলি আমরা। যেমন এখানে আমরা হচ্ছে গিয়ে একটা কারের স্পিড লিমিটটা দেখানোর চেষ্টা করছিলাম। সো এই কারের স্পিড লিমিটের সাথে আমি দেখছি ওয়াই এক্সিস হচ্ছে ডিস্টেন্স দেখানো, ডিস্টেন্স পার 5 আওয়ার। সো হুইচ মিনস এই কারের স্পিডের সাথে ডিস্টেন্সের একটা পজিটিভ রিলেশনশিপ আছে, অর্থাৎ স্পিড যত বাড়বে ডিস্টেন্স তত বেশি ডিস্টেন্স সে পাস করবে, এরকম। সো আবারও বলছি যে যদি এরকম আপওয়ার্ড স্লোপিং একটা কার্ভ থাকে, এটার মানে আমরা বুঝবো দেয়ার ইজ এ পজিটিভ অর ডিরেক্ট রিলেশনশিপ, অর্থাৎ এই ক্ষেত্রে এই ডায়াগ্রামে যে বস্তুটাকে দেখাচ্ছে সেটার যদি ভ্যালু বাড়ে, আমার ওয়াই এক্সিসে যে ভেরিয়েবল থাকবে সেটার ভ্যালু বাড়বে। যেমন এখানে বলছিলাম যে কারের স্পিড লিমিট দেখাচ্ছে, সো কারের স্পিড বাড়া মিনস হচ্ছে গিয়ে আমার ডিস্টেন্সও বাড়বে, আবার স্পিড কমলে ডিস্টেন্সও কমবে। অনেক সময় এটা এরকম বোল্ড শেপে চলে আসতে পারে, ড্র করি, অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে এটা আপওয়ার্ড স্লোপিং এই আছে কিন্তু এরকম একটা বোল্ড হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ কিছু অংশ এটাকে স্টিপারলি মানে খুব খারাপ ভাবে এটাকে ইনক্রিজ করতে থাকবে। সো এই ক্ষেত্রে আমরা এই ধরনের কার্ভটাকে বলি ইয়েস ইটস স্টিল পজিটিভ বাট ইটস কল্ড বিকামিং স্টিপার না বলে আমরা এটাকে বলি হাইলি স্টিপার। এইভাবে আমরা আসলে পড়ে আসলাম, তো যাই হোক এখানে বিকামিং স্টিপার বলছে, আমরা এটাই আসি। অর্থাৎ এখানেও পজিটিভ রিলেশনশিপ আছে বাট ইটস কাইন্ড অফ ইটস হাইলি স্টিপার, অর্থাৎ এটার চেঞ্জেসটা অর্থাৎ দেখা যাবে যে খুব খুব ফাস্ট এখানে হচ্ছে চেঞ্জটা পাবো। আর যদি এটাকে উল্টো দিকে বোল্ড শেপে হয়, অর্থাৎ এটাকে আমরা বলি কনকেভ কার্ভ, এরকম যদি কনকেভ হয় অর্থাৎ উত্তল যেটাকে বলে, উত্তল ভাবে যদি এটাকে আমি ইনক্রিজ করে, সেই ক্ষেত্রে একটা লেস স্টিপার, অর্থাৎ এখানে চেঞ্জেসটা অর্থাৎ পজিটিভ রিলেশনশিপটা একটু কম দেখবো, অর্থাৎ স্পিড যে হারে বাড়বে আমার দেখা যাবে ডিস্টেন্সটা সেভাবে বাড়বে না, অর্থাৎ বাড়বে কিন্তু স্পিড দেখা যাচ্ছে যে 1 গুণ 2 গুণ এভাবে বাড়ছে, আপনার ডিস্টেন্সটা হয়তো এভাবে বাড়ছে না, এরকম দেখতে পাবো। আর এইখানে যেটা মজার ব্যাপার, এখানে দেখা যাবে যে ইনক্রিজটা খুব স্পিড অল্প হয়তো বেড়েছে কিন্তু ডিস্টেন্সটা দেখা যাচ্ছে সেই তুলনায় এদের চেঞ্জেসটা খুব বেশি, যে বেশি স্টিপার হলে যেটা হয় যে চেঞ্জেসটা বেশি লক্ষ্য হয়। ঠিক একইভাবে আপনার মনে হতে পারে ম্যাডাম পজিটিভ রিলেশনশিপ যদি দেখছি তাহলে নেগেটিভ রিলেশনশিপটা কিভাবে গ্রাফে রিপ্রেজেন্ট করে। গ্রাফে নেগেটিভ রিলেশনশিপটা দেখাবে ইফ দ্য কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং, এই যে নিচের দিকে নামছে, দিস ইজ কল্ড ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। So if the curve is downward sloping, in that cases we will find out there is a negative relationship between the variable. কোন ভেরিয়েবল? যেটার কার্ভ আঁকা হবে সেটার সাথে y axis এ যে ভেরিয়েবলটা থাকবে সেটা। যেমন আমরা সবাই জানি যে ডিমান্ড কার্ভ ইজ এ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, নিচের দিকে যায়, এরকম দেখি না? তো ডিমান্ড কার্ভের সাথে y axis এ সবসময় আমরা শো করি হচ্ছে প্রাইস, তো ডিমান্ডের কিন্তু প্রাইসের সাথে একটা নেগেটিভ রিলেশনশিপ থাকে। ইন দ্য সেম ওয়ে এই কার্ভটা যদি লেস স্টিপার হয় তাহলে রিলেশনশিপটা যেটা হবে যে এটাও নেগেটিভ রিলেশনশিপ, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাবে যে আমার ডিমান্ড যেভাবে চেঞ্জ হচ্ছে প্রাইসটা হয়তো সেভাবে তার তুলনায় চেঞ্জেসটা কম। আর যদি মোর স্টিপার হয় বা হায়ার, আমি যেটাকে বলছি যে হায়ার স্টিপার যদি হয় সেক্ষেত্রে দেখা যাবে যে সেক্ষেত্রে ওটা নেগেটিভ স্লোপই হবে কিন্তু আমার
ডিমান্ডে যে পরিবর্তনটা হবে তার তুলনায় প্রাইসের অর্থাৎ ওয়াই এক্সিসে যে প্রোডাক্টটা থাকবে সেটা চেঞ্জেসটা আমরা হয়তো বেশি পাবো, এরকম হওয়ার কথা ছিল। ওকে, লাস্ট যে বিষয়টা নিয়ে আমি আইডিয়া দিতে চাচ্ছি সেটা হচ্ছে স্লোপ। যদিও এটা আমাদের মানে আমরা স্লোপ ডিটারমাইন করব না কোথাও, আচ্ছা স্লোপটা না যে ম্যাক্সিমাম মিনিমাটা বুঝাই দিই। আমরা যদি কোনো কার্ভ দেখি এরকম বোল্ড শেপের হয়, সেটা যে হাইয়েস্ট পয়েন্ট যেটা পাবো সেটাকে আমরা বলবো ম্যাক্সিমাম, আর সেটা যে লোয়েস্ট পয়েন্ট যেটা পাবো সেটাকে আমরা বলবো মিনিমাম। এখন প্রশ্ন হতে পারে ম্যাডাম হাইয়েস্ট পয়েন্টটা কিভাবে আমরা ফাইন্ড আউট করব? এটা সবসময় ওয়াই এক্সিস এর বেসিসে ফাইন্ড আউট করতে হবে। ওয়াই এক্সিস এর সবচেয়ে আপার পয়েন্ট, এই কার্ভের সবচেয়ে আপার পয়েন্ট আমরা যেটা পাবো সেটাই হবে হাইয়েস্ট পয়েন্ট, সেটাকে আমরা ম্যাক্সিমাম ধরবো। এবং ওয়াই এক্সিস এর বেসিসে সবচেয়ে লোয়েস্ট যে পয়েন্টটা পাবো সেটা হবে হচ্ছে গিয়ে আমার মিনিমাম পয়েন্ট। যেমন এখানে একটা বোল্ড শেপের কার্ভ ছিল, সো সেখান থেকে আমরা এ পয়েন্টটাকে সবচেয়ে হাইয়েস্টে পাচ্ছিলাম, সো দ্যাট ইজ আওয়ার ম্যাক্সিমাম। সেম ওয়েতে আর একটা কার্ভ দেখলাম, সেখানে বি পয়েন্টটাকে আমরা লোয়েস্ট পয়েন্টে পাচ্ছিলাম, সো দিস ইজ মিনিমাম। এখন এই সেম কার্ভটাতে বি কার্ভ যেখানে আমরা লোয়েস্ট পয়েন্ট পেলাম, এখানে যদি আমাকে বলা হতো যে ম্যাডাম এটার জন্য ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা হবে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে আমি এখন একটা অ্যারো ড্র করলাম, এটা ছিল হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট, এইখানে কিন্তু এটাকে আমরা ম্যাক্সিমাম বলতাম। এই পয়েন্টটাকে আনতে পারতাম না, কারণ ওটাকে অ্যারো ড্র করলেও এই 15 এর কাছে যেটা যাচ্ছিল ওটার থেকে কম হচ্ছে। ঠিক একইভাবে এখানে আমরা আসলে অরিজিন থেকে স্টার্ট হচ্ছে, সো আমি এখানে দেখতেই পাচ্ছি অলরেডি দিস ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট, সো এখানে কিছু বলার নাই। আমরা একটু একটা নেগেটিভ স্লোপ দেখে আসলাম, ওটা থেকে আমি একটু দেখানোর চেষ্টা করি যে ওখানে সরি স্পটলাইট আসতে হবে। একটু আগে আমরা একটা নেগেটিভ স্লোপ দেখছিলাম, ওখানে একটু দেখে আসছি যে ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট আছে কিনা। এই যে যেমন একটা লেস স্টিপার পয়েন্ট দেখেছিলাম, এটার হাইয়েস্ট পয়েন্ট কোনটা, মানে ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা হবে, মিনিমাম পয়েন্ট কোনটা হবে, সেটা একটু দেখি। এই ক্ষেত্রে দেখেন আমি এখন একটা পয়েন্ট ইন্ডিকেট করলাম একদম স্টার্ট আপে, এটা কি ওয়াই এক্সিস এর সবচেয়ে উপরের দিকে আছে না, মনে হচ্ছে না পয়েন্টটা? জি ম্যাম। দিস ইজ দ্য ম্যাক্সিমাম পয়েন্ট ফর দিস কার্ভ। আর এখন যেখান থেকে ড্র করছি দেখেন এটা সবচেয়ে নিচে আছে ওয়াই এক্সিস এর বেসিসে, দিস ইজ দ্য মিনিমাম পয়েন্ট। পরের যে সি কার্ভ এখানে অলরেডি টাচ করে গেছে, সো বুঝতেই পারছি 25 ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট এন্ড দিস 0 ইজ দ্য মানে ম্যাক্সিমাম পয়েন্ট এন্ড দিস 0 ইজ দ্য মিনিমাম পয়েন্ট। সো আমরা যে কার্ভটাই ড্র করি না কেন সেই কার্ভে কিন্তু চাইলেই এরকম মিনিমাম এবং ম্যাক্সিমাম পয়েন্ট বের করতে পারবো। এবং এখানেও আর একটা মেনশনিং পয়েন্ট আছে, সেটা হচ্ছে এটার জন্য ডাজন্ট মিন যে ইট শুড বি এ বোল্ড শেপ কার্ভ, বোল্ড শেপ হলেই যে আমরা বের করতে পারবো সেটা না। আচ্ছা আর একটু সময় আছে তো বলি, অনেক সময় আমরা এরকম ভার্টিক্যাল বা হরাইজন্টাল লাইন পাবো। ভার্টিক্যাল লাইন বলতে বুঝাবো যে যেটা হচ্ছে সি লেভেলে যাবে, অর্থাৎ আপনার উচ্চতা বরাবর যাবে, সেটাকে আমরা বলি হচ্ছে ভার্টিক্যাল লাইন। আর হরাইজন্টাল লাইন হচ্ছে যেটা ভূমি সমান্তরালে যাবে। তো অনেক সময় দেখা যেতে পারে যে আমরা কিন্তু এরকম ভার্টিক্যাল বা হরাইজন্টাল লাইন পেতে পারি। এইটাই, আর এটা নিয়ে বেশি কথা বলবো না, যদি আমার কোনো পারপাসে লাগে তখন আমি এটা নিয়ে এক্সপ্লেন করবো। সো দ্যাটস ইট ফ্রম দ্য চ্যাপ্টার 1। এখন প্রশ্ন হতে পারে যে ম্যাডাম চ্যাপ্টার 1 অনেক কিছু পড়াই দিলেন, অনেক কিছু বললেন, এখান থেকে আসলে প্রশ্ন কি করবেন? এটাই আমার হেডেক, আর কোনো হেডেক নেই। সো এখান থেকে আসলে ছোট ছোট প্রশ্ন করি। আর একটু বলে দিই, এখানে রিভিউ কুইজ থাকে। আপনাদের পার্কিনের বইয়ের একটা মজা হচ্ছে এটাই যে উনি রিভিউ কুইজ বলে একটা জিনিস দিয়ে দেয়, সামারিটা দেওয়া থাকে। সো আমি একটু চলে যাচ্ছি, এখানে না, এটা অ্যাপেন্ডিক্স ছিল। সো দেখবেন যে কোশ্চেন গুলো এখানে উনি হচ্ছেন দিয়ে দেয়, লাইক দ্য ডেফিনেশন গুলোও যেমন দেওয়া থাকে, কোশ্চেন গুলো হচ্ছে কি এরকম একটা চ্যাপ্টারের শেষে আমাদের কিন্তু কোশ্চেন গুলো দেওয়া থাকে। এই যে definition of economics, two big question, the economic way of thinking. So এখানে মেইনলি আমি কোশ্চেন করি হচ্ছে গিয়ে ইকোনমিক্স এর ডেফিনেশনের পার্টটা থেকে, লাইক দ্য ডিফারেন্স বিটুইন ম্যাক্রো মাইক্রো, দেয়ার ডেফিনেশন। দেন আর কোশ্চেন করা যায় হচ্ছে টু বিগ কোশ্চেন। টু বিগ কোশ্চেন থেকে আমি অনেক সময় এই যে how you are going to choose in how to produce, whom to produce, what to produce, এই কোশ্চেনটা এক্সপ্লেন করতে বলি। or অনেক সময় self interest, how your choice is work for the self interest or society interest purpose, এখান থেকে প্রশ্ন করতে, বা এত বড় যদি প্রশ্ন না করতে তখন ছোট ছোট প্রশ্ন করি যে what's your understanding about labor,
or what is human capital, or what is entrepreneurship, এরকম প্রশ্নগুলো কিন্তু করে থাকি। সো দ্যাটস ইট, আজকে আর পড়াবো না। নেক্সট ক্লাসে আমরা চলে যাব হচ্ছে গিয়ে একেবারে চ্যাপ্টার 4 এ। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল ম্যাম। জি অবশ্যই স্যার বলেন। ম্যাম মাইক্রোইকোনমিক্সে কোনো গ্রুপ খোলা হয়েছে, মেসেঞ্জার গ্রুপ, মানে এখানে কেউ পরিচিত কেউ নেই? আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে। না আমি কি মানে আমার সিআর আপনি একটু কাইন্ডলি এটা একটু ম্যানেজ করেন। জি আমাকে একটু ওনার নামটা বলতে হবে ম্যাম, আমি তো চিনি না। আচ্ছা শাহাদাত, আপনি হচ্ছেন গিয়ে আমাদের সিআর, আপনি গুগল ক্লাসরুমে উনাকে পাবেন, উনি উনার ফেসবুক আইডিও শেয়ার করেছে, ওনার সাথে একটু কমিউনিকেট করে নিন ওখানে। ওকে ম্যাম ঠিক আছে। ঠিক আছে, ওনার সাথে কমিউনিকেট করলে ম্যাক্রোর হচ্ছে কি গুগল ক্লাসরুমটা খুঁজে পাবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম। গুগল ক্লাসরুম জানেন, সরি মেসেঞ্জার গ্রুপটা খুঁজে পাবেন, গুগল ক্লাসরুম কাকে বলছে ওটা খুঁজে পাবেন। হ্যাঁ হ্যাঁ ওখানে আছে। ঠিক আছে, সো নেক্সট ক্লাসে আমরা যেটা স্টার্ট করব which is চ্যাপ্টার 4। আমরা চ্যাপ্টার 2 3 আর যাব না। চ্যাপ্টার 4 এ আমরা আসলে জিডিপি, যেটা নিয়ে অনেক কথা বলছিলাম আজকে, ওটার ফর্মুলাটাও দেখাচ্ছিলাম। আমরা we will talk about জিডিপি, জিএনপি, হাউ টু ক্যালকুলেট দ্য জিডিপি। মেইন কথা হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে বাজেট কিভাবে ক্যালকুলেশন হয় বা বাজেট কি, এটা নিয়ে আমরা আইডিয়া নেব। সো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আজকে ক্লাস র‍্যাপ আপ করব। ম্যাম আমাদের প্রত্যেকটা ক্লাস কি এভাবে বই থেকে দেখানো হবে নাকি স্লাইড শেয়ার করব কিনা? নেক্সট ক্লাসের জন্য স্লাইড আছে, এই ক্লাসেরও কিন্তু এই চ্যাপ্টারেরও কিন্তু স্লাইড আছে, যেটা আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি। ম্যাম আমার কাছে মনে হয় এইভাবে আপনি আজকে যেভাবে বইতে দেখাইলেন এইভাবে দেখাইলে ভালো হয় স্লাইডের থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে বই থেকে দেখাবো, সমস্যা দেখি না। কিন্তু যদি বই থেকে দেখানো হয় তাহলে আমার কাছে বেশি ওটা। আচ্ছা আমার কোনো সমস্যা নেই, আমি স্লাইডটা তো আমি বই থেকে প্রিপেয়ার করে নিয়েছি। আপনি যদি বলেন তাহলে আমি স্লাইড থেকে না পড়ে বই থেকে দেখাবো, ওটাই আর। সো নেক্সট চ্যাপ্টার, ওই যে চ্যাপ্টার 4, ওটারও স্লাইড আছে। চ্যাপ্টার 5 এর স্লাইড মেক করা আছে। এরপরে পড়াবো হচ্ছে গিয়ে চ্যাপ্টার 12, যেটা হচ্ছে আপনার ইয়ার উপরে এগ্রিগেট ডিমান্ড সাপ্লাই, ওটারও স্লাইড আছে। তো যদি মনে করেন আপনারা যে না বই থেকেই পড়াতে ভালো মনে হয় তাহলে বই থেকে পড়াবো। ম্যাম দুইটা কম্বাইন করে পড়ান। আমি স্লাইড শেয়ার করে দিব, যাই বই থেকেই পড়াই না হয় স্লাইড থেকে পড়াই, আমি স্লাইড শেয়ার করব, দেন ক্লাসে যেভাবে আসলে হেল্প হয় আমার জন্য এভাবে আসবো। ওই যে আপনি যে টপিকটা পড়াবেন ওটা বইতে পড়াইতে হবে, তারপরে সেটা করি, ওটা করি যে বইয়ের কোথা থেকে আসলে পড়াচ্ছে ওটা আমি সবসময় শেয়ার করি। তারপরেও যেহেতু রিমাইন্ড করে দিলেন, আমি এটা হয়তো একটু বেশি এটা ট্রাই করবো করতে। জি ম্যাম থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।